সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সমগ্র থেকে নেওয়া গল্প রাজবাড়ির রহস্যের ৩য় পর্ব। রাজবাড়ির রহস্য গল্পটা আকারে একটু বড় হলেও এটি পড়ে পাওয়া যায় একই সঙ্গে রহস্য, রোমাঞ্চ ও অতিপ্রাকৃতিক গল্পের স্বাদ। চলুন শুনতে থাকি রাজবাড়ির রহস্য গল্পের ৩য় পর্ব। দেবলীনার যদি এখন কোনো রকম কোনো বিপদ হয় তাহলে তো তিনিই দায়ী হবেন। এসব ভেবে তক্ষুনি দেবলীনাকে অনুসরণ করার চেষ্টা না করে তিনি বারান্দা দিয়ে ঝুঁকে দেখতে লাগলেন। দেবলীনা সিঁড়ি দিয়ে নেমে নিচের বারান্দা পেরিয়ে উঠোনে নেমে পড়েছে। কাকাবাবু ব্যাকুলভাবে ডাকলেন, দেবলীনা, দেবলীনা দাঁড়া। দেবলীনা শুনতে পেল না, কিংবা শুনেও গ্রাহ্য করল না। উঠোন দিয়ে ছুটতে ছুটতে গিয়ে সে বড় গেটটার তলায় ছোট গেটটা খুলে ফেলল। তারপর বাইরে বেরিয়ে গেল। দুর্যোধন বা শশাবাবুকে ডেকে কোনো লাভ হবে না, ওরা জাগবে না। জোর করে জাগালেও ওদের কাছ থেকে বিশেষ কোনো সাহায্য পাওয়া যাবে না। রিভলভারটা পকেটে নিয়ে টর্চ জেলে সিঁড়ি দিয়ে কাকাবাবু নামতে লাগলেন সাবধানে। তাড়াহুড়ো করতে গিয়ে তিনি যদি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যান তাহলে কোনো কাজই হবে না। একটা পা খোঁড়া বলেই তিনি অন্য পাটা সম্পর্কে এখন বেশি সাবধান। তিনি ভাবতে লাগলেন, দেবলীনাকে নিয়ে এরকম পরীক্ষা করার ঝুঁকিটা নেওয়াটা তার একদম ঠিক হয়নি। দেবলীনা কেন বলল সে চম্পা? আগেই কেউ এই কথাটা ওর মনে গেঁথে দিয়েছে। গেট পেরিয়ে বাইরে এসে কাকাবাবু এই দিকে ওই দিকে তাকালেন। চারিদিকে একবারে শুনশান। আজ শেয়ালও ডাকছে না। তবে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নয়, খানিকটা জ্যোৎস্না ফুটে রয়েছে আকাশে। সামনের জঙ্গলের মধ্যে বালিমাটির টিলাটা তিনি দুপুরে একসময় দেখে এসেছেন। দেবলীনা যদি সেখানে যায় তাহলে খুঁজে পেতে বিশেষ অসুবিধে হবে না। কাকাবাবু টর্চ জেলে চারিদিকে ভালো করে দেখে নিলেন। মানুষজনের কোনো চিহ্ন নেই। তবুও তার মনে হলো দু একজন বোধহয় লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে আনাচ কানাচ থেকে। কেন তার এরকম মনে হচ্ছে? কেউ হঠাৎ পেছন থেকে যদি তাকে আক্রমণ করে? এই চিন্তাটা মন থেকে ঝেড়ে ফেলে এগোতে লাগলেন দৃঢ় পায়ে। দেবলীনার দায়িত্ব নিয়ে এসেছেন তিনি। দেবলীনার কোনো রকম বিপদ আপদ হলে শৈবালের কাছে তিনি মুখ দেখাবেন কি করে? জঙ্গলের মধ্যে ঢুকেই তিনি শুনতে পেলেন একটা গানের সুর, দেবলীনার গলা। দেবলীনা গান গাইছে। শৈবাল বলেছিল দেবলীনাকে তিনি আগে কখনো গান গাইতে শোনেনি, কাকাবাবুও শোনেনি। সেই গানের আওয়াজ লক্ষ্য করে এগোতে লাগলেন কাকাবাবু। জঙ্গলের শুকনো পাতায় তার ক্র্যাচ ফেলার শব্দ হচ্ছে। আরও একটা ওই রকম শব্দ যেন কানে আসছে। কেউ কি তাকে অনুসরণ করছে? একবার থেমে তিনি অন্য শব্দটা শোনার চেষ্টা করলেন, কিন্তু থামলে আর কিচ্ছু শোনা যাচ্ছে না। তবে কি তার মনের ভুল? টর্চের আলোতেও দেখা যাচ্ছে না কিচ্ছু। জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় বালিয়াড়িটা একসময় তিনি দেখতে পেলেন, মস্ত বড় একটা উই টিপির মতো। সেটা দেখেই তার মনে হলো এক সময় কেউ বালি পাথর ফেলে ফেলে এটাকে বানিয়েছিল। হয়তো শিকার করার সময় ওর উপর শিকারীরা বসতো। এখন সেটার গায়ে অনেক আগাছা জন্মেছে। টিলাটার চূড়োয় প্রায় হাঁটু গেড়ে বসে আছে দেবলীনা। মাথাটা ঝুঁকে আছে সামনের দিকে, ঠিক যেন পুজো করার ভঙ্গি। সে যে গানটা গাইছে তার কথাগুলো বোঝা যাচ্ছে না, একটানা সুর। তার মধ্যে যেন মাঝে মাঝে শোনা যাচ্ছে, ও মা, মা, মা গো মা। শৈবাল দত্ত বলেছিলেন যে ঠিক এই সময় ঝড় উঠেছিল। আজ ঝড় নেই। শৈবাল দত্ত আরও বলেছিলেন যে তিনি দেবলীনার গায়ে হাত দিতে যেতেই সে ছুটে পালিয়েছিল। কাকাবাবু ভাবতে লাগলেন কি করা যায়। আজ যদি দেবলীনা দৌড়ে পালায় আর বাড়ি না ফিরে যায় আরও দূরে, দেবলীনার নাম ধরে ডাকলে কি কোনো লাভ হবে? বরং তিনি ভাবলেন, দেখাই যাক না এরপর কি হয়। এখন দেবলীনার বিপদে পড়ার সম্ভাবনা নেই। তিনি পাহারা দিচ্ছেন। তার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। দেবলীনার গান শুনতে শুনতে এক দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে। হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলেন কাকাবাবু। টিলাটার গা ছুঁড়ে যেন বেরিয়ে এলো একজন মানুষ। জ্যোৎস্নায় দেখা গেল
তার মাথার চুল আর মুখের লম্বা দাড়ি ধবধবে সাদা, পরনে রক্তাম্বর। এক পা করে সে এগিয়ে আসতে লাগলো কাকাবাবুর দিকে। আরে, এ তো সেই কাল রাতে দেখা বৃদ্ধ সন্ন্যাসী। কাকাবাবু আজ আর স্তম্ভিত হয়ে গেলেন না। ভূত নয়, মানুষ। আর এর সঙ্গে কথা বলে তাকে দেখতেই হবে। কাকাবাবু হাত জোর করে বললেন, নমস্কার। বৃদ্ধটি কাকাবাবুর একেবারে সামনে এসে দাঁড়ালেন। হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে, এমনকি তার লাল রঙের চাদর উড়ে এসে লাগলো কাকাবাবুর গায়ে। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, আপনি কে? বৃদ্ধটি ডান হাত তুলে গম্ভীর গলায় বললেন, তুই যা, তোর এখানে থাকবার কোনো দরকার নেই। তুই যা, চলে যা। কাকাবাবু বিস্মিতভাবে বললেন, আমি চলে যাব? কেন? আপনি কে সেটা আগে বলুন। বৃদ্ধটি কাকাবাবুর মুখের সামনে হাতখানা দোলাতে দোলাতে বলতে লাগলেন, তুই যা, চলে যা, একদম চলে যা তুই। কাকাবাবুর মাথাটা যেন ঝিমঝিম করে উঠল। এ কি, এই বৃদ্ধ তাকে হিপনোটাইজ করছে নাকি? এ যে খোদার উপর খোদকারী। তিনি নিজে পয়সা খরচ করে অস্ট্রিয়া গিয়ে এই বিদ্যে শিখেছেন, আর তার উপরেই কোদানি দেখাতে এসেছে একটা গ্রাম্য বুড়ো। কাকাবাবু হেসে বলতে লাগলেন, আমার ওপরে ওসব চালাকি কিন্তু চলবে না। আপনি কে, কি চান, আগে বলুন। কিন্তু এই কথা বলতে বলতে কাকাবাবুর জিভ যেন জড়িয়ে গেল, চোখ টেনে এলো, মাথা ঘুরছে। তিনি নিজেকে ঠিক রাখার প্রাণপণ চেষ্টা করলেন, তবু চোখটা বন্ধ হয়ে আসছে। তিনি পকেট থেকে রিভলভারটা বার করার কথা ভাবলেন, কিন্তু তার হাত অবশ হয়ে গেছে। তিনি শুধু শুনতে পাচ্ছেন বৃদ্ধের গমগমে গলা, তুই যা, তুই যা, চলে যা, চলে যা। সেই আওয়াজ যেন তার কানে তালা লাগিয়ে দিচ্ছে। তিনি সম্পূর্ণ চেতনা হারিয়ে ফেললেন, কিন্তু মাথা মাটিতে পড়ল না। বৃদ্ধ তার কাঁধ ঘুরিয়ে 340 ডিগ্রি দিতেই তিনি কাঠের পুতুলের মতো ঘুরে গেলেন উল্টো দিকে। হাঁটতে আরম্ভ করলেন অন্ধের মতন। তার বগল থেকে ক্রাচ দুটো খসে পড়ে গেল, তবুও তিনি হাঁটতে লাগলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। কয়েকটা গাছে ধাক্কা খেতে খেতে তিনি একসময় পড়ে গেলেন ধপাস করে। তার শরীর নিস্পন্দন হয়ে গেল। বৃদ্ধ সন্ন্যাসী এক জায়গাতেই দাঁড়িয়েছিলেন হাত তুলে। এবারে তিনি পেছন ফিরে ডাকলেন, চম্পা, চম্পা। দেবলীনা সঙ্গে সঙ্গে গান থামিয়ে বললেন, কি গুরুদেব? বৃদ্ধ আদেশ করলেন, এসো, আমার কাছে চলে এসো। চম্পা টিলার ওপর থেকে নেমে বৃদ্ধের কাছে এসে তার কাছে বসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। জঙ্গল থেকে আর একটি লোক বেরিয়ে এসে দাঁড়ালো বৃদ্ধের পাশে। বৃদ্ধ তাকে দেখে বললেন, মনোজ, চম্পাকে কোলে তুলে নাও, তারপর চলো। সেই লোকটি বলল, গুরুদেব, ওই খোড়া লোকটি কি জঙ্গলে পড়ে থাকবে? ও ওখানেই থাক, ওর কোনো ক্ষতি হবে না। পরে ওকে বিছানায় শুইয়ে দিয়ে এসো। এখন চম্পাকে ভেতরে নিয়ে চলো। মনোজ নিচু হয়ে দেবলীনার হাত ধরতেই দেবলীনা ছটফট করে বলে উঠল, না, আমি চম্পা নই, আমি দেবলীনা। আমার কাকাবাবু কোথায়? বৃদ্ধ বললেন, তোমার কাকাবাবু কেউ নেই, তুমি চম্পা। তুমি খুব লক্ষ্মী মেয়ে। তুমি এখন আমাদের সঙ্গে এক জায়গায় যাবে। দেবলীনা চেঁচিয়ে উঠল, না, আমি দেবলীনা, আমি দেবলীনা। চেঁচাতে চেঁচাতে সে এক ছুট লাগালো, নেমে গেল জঙ্গলের দিকে। মনোজ বলল, গুরুদেব, ওর ঘোর মনে হয় কেটে গিয়েছে, ও জেগে উঠেছে, এখন কি হবে? বৃদ্ধ ধমক দিয়ে বললেন, মূর্খ, ওকে ধরো গিয়ে। আমার চোখের সামনে নিয়ে এসো, আমি ওকে আবার মন্ত্র দিয়ে দিচ্ছি, শিগগির যাও। মনোজ ছুটল দেবলীনার পেছনে পেছনে। তারপর চলল একটা লুকোচুরি খেলা। মনোজের বেশ বলিষ্ঠ চেহারা, তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া সহজ নয়। একটা বড় বড় গাছ ঘুরে পালাবার চেষ্টা করতে লাগলো দেবলীনা। কাকাবাবু কাছে অচেতন হয়ে পড়ে আছে, তিনি কিছু টেরও পেলেন না। হঠাৎ দেবলীনা তরতর করে চড়তে লাগলো একটা গাছে। মনোজ ছুটে এসে তার একটা পা চেপে ধরলেও দেবলীনা অন্য পা দিয়ে একটা জোর লাথি লাগালো, ঠিক লোকটার মাথায়।
তারপর উঠে গেল গাছের উপরে, একেবারে মগডালে গিয়ে বসলো। দেবলীনার পায়ের একটা আঙুল লেগেছে মনোজের বাঁ চোখে। সে চোখ চেপে ধরে যন্ত্রণায় কাতর গলায় বলল, গুরুদেব, মেয়েটা গাছে উঠে গেছে, এখন কি করব? দূর থেকে গুরুদেব বললেন, ওকে গাছ থেকে নামিয়ে নিয়ে এসো। মনোজ বলল, কি করে নামাবো? আমি গাছে চড়তে গেলে ও আমায় লাথি দিবে। অতি দস্যি মেয়ে, কুড়ুল এনে গাছটা কেটে ফেলবো। ওপর থেকে দেবলীনা বলল, ছি মনোজবাবু, আগের বার আপনি আমার সঙ্গে কত ভালো ব্যবহার করেছিলেন। এবার গুরুদেব চলে এলেন গাছটার কাছে। মনোজকে ভৎসনা করে তিনি বললেন, ছি, চম্পার সঙ্গে ওভাবে কথা বলতে নেই। সোনার মেয়ে চম্পা, গাছ কেটে ফেললে ওর চোট লাগবে না? ও এমনিতেই নেমে আসবে। ওপরের দিকে তাকিয়ে তিনি দুহাত তুলে মিষ্টি করে বললেন, এসো চম্পা, নেমে এসো, এসো। দেবলীনা বলল, আমি চম্পা নই। কে চম্পা? সে তো মরে গেছে অনেক দিন আগে। আমি দেবলীনা। গুরুদেব এক সুরে আবার বলল, এসো চম্পা, নেমে এসো, এসো, এসো। দেবলীনা আবার বলল, আমি 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 হ্যাঁ, আমি চম্পা। গুরুদেব, আমি আসছি। দেবলীনার চোখ বুজে এলো, হাতের মুঠি আলগা হয়ে গেল। ওপরের ডাল ছেড়ে সে পড়ে গেল নিচের ডালে। তারপর মাটিতে পড়ে যাবার আগেই তাকে লুফে নিলেন গুরুদেব। ও তো বৃদ্ধ হলেও তার শরীরে প্রচুর শক্তি। তিনি স্নেহের কণ্ঠে জিজ্ঞেস করলেন, চম্পা, তোমার লাগেনি তো? দেবলীনা আচ্ছন্ন গলায় বলল, না, আমার একটুও লাগেনি। গুরুদেব বললেন, ঘুমিয়ে পড়ো চম্পা, ঘুমো চম্পা, ঘুমো চম্পা, ঘুমো। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ল দেবলীনা। গুরুদেব এবার তাকে দিয়ে দিলেন মনোজের হাতে। মনোজ তাকে পাজা কোলা করে নিয়ে চলল। হাঁটতে হাঁটতে মনোজ জিজ্ঞেস করল, গুরুদেব, মেয়েটা হঠাৎ জেগে উঠল কি করে? এই একটু আগেও তো ঠিক চম্পার মতন সুর করে গান গাইছিল। আমি ভাবলুম ও সত্যিই চম্পা হয়ে গেছে। গুরুদেব বললেন, মানুষের মন যে কি বিচিত্র তা বোঝা দেয়। সব কিছু তো আমিও বুঝতে পারি না। একদিন ঘুম ভেঙেই দুনিয়াটা সম্পূর্ণ অচেনা মনে হয় না? নিজেরই ঘরে শুয়ে আছো, অথচ চোখ মেলে তুমি মনে করতে পারবে না তোমার ঘরের দরজাটা কোন দিকে। হয় না এরকম? সেই সব দিনে মনটা অন্য কোনো জগতে ভ্রমণ করে আসে, বুঝলে? আগে হ্যাঁ, বুঝেছি। ছাই বুঝেছ। এসব কথা বুঝলে আর সবসময় ছটফট করতে না। এই মেয়েটার মন বড় পবিত্র, কোনো দাগ পড়েনি। এরকম মেয়ের মনের জোর অনেক তাগড়া জোয়ানের চেয়েও বেশি। আর একটা কথা শুনে রাখো, একই মানুষের মনের জোর সব দিন সমান থাকে না, কম বেশি হয়। আমারই তো এরকম হয়। যেমন ধরো গতকালে আমি তেমন জোর পাইনি। হ্যাঁ, কালই আমার চম্পা মাকে নিয়ে যাওয়ার বাসনা ছিল, কিন্তু কাল আমি ওর কাকাটিকে দেখে যেন একটু ভয় পেয়ে গেলাম। আপনি ভয় পেলেন? বলেন কি? সত্য কথা স্বীকার করতে লজ্জা কিসের? কাল ওর কাকাটির দিকে এক নজর চেয়ে আমার মনে হলো এই মানুষটির যথেষ্ট পরাক্রম আছে। আমাকে দেখে সে ভয় পায়নি। তাকে কি কাবু করতে পারবো? ব্যাস, একবার যেই ওরকম সন্দেহ হলো, অমনি আমার শক্তি কমে গেল। কিন্তু আজ তো ওর কাকা আপনার সামনে দাঁড়াতেই পারল না। ওর চোখের দিকেই তাকিয়েই বুঝলাম ও আমাকে তুচ্ছ জ্ঞান করছে। সামান্য এক বৃদ্ধ ভেবেছে ওর নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে না। আমি অবশ্য পেছন দিকে তৈরি ছিলাম। ও যদি তেড়েবেড়ি করতো আমি আঘাত করতুম ওর মাথায়। ওহে মনোজ, তুমি যখন সঠিক তেজে থাকি তখন আমার চোখের সামনে 50 মুহূর্তের বেশি সজ্ঞানে থাকতে পারে এমন মানুষ ভারতে নেই। বৃথা কি এত বছর সাধনা করেছি? কথা বলতে বলতে ওরা ঝোপের সামনে এসে দাঁড়ালো। বৃদ্ধটি দুহাতে ঝোপটা ফাঁকা করতেই দেখা গেল একটা অন্ধকার সুড়ঙ্গ। মনোজ আগে দেবলীনাকে নিয়ে ঢুকে গেল তার মধ্যে। পরে ঢুকলেন গুরুদেব। গুহার মধ্যে কিন্তু একেবারে বিচ্ছিন্ন অন্ধকার নয়, দূরে একটা মশালের আলো দেখা যাচ্ছে। গুহাটি বিশেষ চওড়া নয়,
দেবলীনার যাতে মাথায় গুঁতো না লাগে সেজন্য অতি সাবধানে হাঁটতে লাগলো মনোজ। পেছন থেকে গুরুদেব বলতে লাগলেন, আস্তে আস্তে। যেখানে মশাল জ্বলছে সেখানটা একটা ঘরের মতো। মশাল একটা, দেওয়ালে গোজা, মেঝেতে পাতা একটা বাঘছালের আসন, সামনে পোঁতা একটা ত্রিশূল, অনেক শুকনো ফুল পাতা সেখানে ছড়ানো। এক পাশে একটা বিছানা পাতা, সেখানে পা থেকে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। মনোজ দেবলীনাকে শুইয়ে দিল বিছানার পাশে। বাঘছালটির সঙ্গে বাঘের মুন্ডুটি এখনও রয়েছে। বৃদ্ধটি এসে বললেন, সেই আসনে বসলেন। একটা কমলুন্ডু থেকে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে তৃপ্তির সঙ্গে বললেন, আহ। তারপর কমণ্ডুলটা নামিয়ে রেখে দুহাত ওপরের দিকে তুলে আবেগের সঙ্গে বললেন, মা চম্পা, মা চম্পা, এবার তুই মুক্তি পাবি। এতদিনে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মনোজ, সব উপকার জোগাড় করো। মনোজ বলল, সবই নিয়ে আসবো প্রভু, আপনি কাজ শুরু করুন। মনোজ বিছানার চাদরটা তুলতেই দেখা গেল সেখানে শোয়ানো রয়েছে একটি কঙ্কাল। তার গায়ে একটা নতুন লাল পাড় শাড়ি জড়ানো। কাকাবাবু বুঝতে পারলেন কে যেন তাকে ডাকছে। কেউ তার গায়ে হাত দিয়ে ঠেলছে। তবুও তার চোখ খুলতে ইচ্ছে করছে না, ভারী ঘুম পাচ্ছে। কি আরামের ঘুম! তারপর তিনি সন্তুর গলার আওয়াজ চিনতে পারলেন। একবার চোখ মেললেন অতি কষ্টে। হ্যাঁ, সন্তুই তো দাঁড়িয়ে আছে তার বিছানার কাছে। কাকাবাবু ভাবলেন এটা তাদের কলকাতার বাড়ি, তার নিজের বিছানা। এখন অনেক রাত, শুধু শুধু সন্তু এই সময় তার ঘুম ভাঙালো কেন? তবে বোধহয় সন্তু তার জন্য কফি এনেছে। তিনি ঘুম চোখেই একটা হাত বাড়িয়ে দিয়ে বললেন, দে, কফিটা দে। সন্তু মুখটা ঝাঁকিয়ে এনে বাকুলভাবে বলল, কাকাবাবু, তোমার কি হয়েছে? শরীর খারাপ? কাকাবাবু কপাল কুঁচকে বললেন, না, আমার কেন শরীর খারাপ হবে? তুই তো আমায় ডেকে তুললি, তোর কি হয়েছে? কাকাবাবু, দেবলীনা কোথায়? দেবলীনা? কে দেবলীনা? ও হ্যাঁ, শৈবাল দত্তের মেয়ে। সে এখানে কি করে আসবে? কেন, সে নিজের বাড়িতে নেই? কাকাবাবু, ভালো করে তাকাও। দেবলীনা তোমার সঙ্গে এখানে এসেছিল। কোথায় সে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারে কাকাবাবু ভালো করে চোখ মেলে ঘরের ছাদ ও দেওয়াল দেখে বেশ অবাক হয়ে বললেন, আরে, কোথায় শুয়ে আছি আমি? এটা কোন বাড়ি? সন্তু বলল, এটা কেয়ানঝড়ের রাজবাড়ি। তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে? কাকাবাবু ভুরু কুঁচকে মাথা নাড়তে নাড়তে বললেন, ঘুমের ওষুধ না তো। এটা কেওনঝড়ের সেই রাজবাড়ি। তুই তাহলে এখানে কি করে এলি? আমি আর জোজো সকালের বাসে এখানে চলে এলাম। বাসটা লেট করেছিল, পৌঁছালো বিকালবেলা। এখানে আসতে আসতে সন্ধে। তখন থেকে দেখছি তুমি ঘুমোচ্ছ, কিছুতেই জাগানো যাচ্ছে না। দেবলীনাকে কোথাও দেখতে পাচ্ছি না। রাত হয়ে গিয়েছে। আজকে কত তারিখ? আজ 9 তারিখ। তোমরা এখানে এসেছো 3 দিন আগে। 3 দিন না, 2 দিন। 3 দিন? তোমাকে আমি খুব একটা জরুরি খবর দিতে এসেছি। 3 দিন? তুই কি বলছিস রে সন্তু? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে মাঝখানের একটা দিন কোথায় গেল? নিচে একটা লোক বলল, তুমি সারাদিন ধরে ঘুমাচ্ছ। তোমাকে খাবার দেবার জন্য ডাকতে এসেছিল, তুমি তাও জাগনি। সারাদিন ঘুমিয়েছি? যা, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমরা প্রথমে ডাকাডাকি করে কারো সারা শব্দ পাইনি। তারপর বাড়ির পেছন দিকের একটা ভাঙা জায়গা দেখে ঢুকে পড়লাম। একতলায় একটি ঘরে দেখে একটি লোক ঘুমাচ্ছে। তার নাম শশধর দাস। সে কোনো কথারই জবাব দিতে পারে না। শশধর দাস? শশাবাবু? হ্যাঁ হ্যাঁ, মাথা জোড়া টাকতো। সন্তু, ওকে বল না আমাকে 1 কাপ কফি বানিয়ে দিতে। সন্তু চেঁচিয়ে ডাকলো, জোজো, এই জোজো, শোন এদিকে। জোজো একটা টর্চ নিয়ে এ ঘর ও ঘর ঘুরছে। সন্তুর ডাক শুনে দরজার কাছে দাঁড়িয়ে বলল, একেবারে ভুতুরে সিনেমার বাড়ি রে। সন্তু,
কতগুলো ঘর, সব ফাঁকা। কাকাবাবু জেগেছেন? সন্তু বলল, হ্যাঁ। তুই একটা কাজ কর তো। জোজো বলল, কাকাবাবু আমরা আবার সেই মধ্যপ্রাচ্যের জঙ্গলের টিম। এবারে ওড়িশার জঙ্গলে অভিযান। এবারে হাতির পিঠে চড়বো। কই রে সন্তু, কাকাবাবু যে এখনো ঘুমিয়ে আছেন দেখছি। সত্যিই তো, কাকাবাবুর মাথাটা আবার ঘুমে ঢলে পড়েছে, চোখ বোজা। সন্তু বলল, এইমাত্র যে তিনি কথা বললেন। জোজো বলল, সেটসি মাছি কামড়িয়েছে। আমি আফ্রিকায় দেখেছি সেটসি মাছির কামড় খেয়ে অনেকে এরকম ঘুম রোগ হয়, ভেরি ডেঞ্জারাস। সন্তু বলল, যা, আফ্রিকার সেন্ট্রি মাছি এখানে আসবে কি করে? এখানকার জঙ্গলে তো থাকতে পারে, কিংবা কেউ আফ্রিকা থেকে নিয়ে এসে কাকাবাবুর গায়ে ছেড়ে দিয়েছে। একটা ঘরে কত বড় একটা মাকড়সা দেখলাম জানিস, এই আমার হাতের সমান। তুই এক কাজ করতো জোজো, নিচে যে লোকটা আছে তাকে গিয়ে বল খুব কড়া করে 1 কাপ কফি বানিয়ে দিতে, দুধ চিনি বাদ। আমি একলা একলা যাব নাকি? সিঁড়ি বড্ড অন্ধকার। জোজো, তুই এরকম করলে চলবে না বলে দিচ্ছি। আমি তোর সঙ্গে গেলে কাকাবাবুর কাছে থাকবে কে? এই টর্চটা নিয়ে যা। জোজো চলে যাবার পর সন্তু তখন আর কাকাবাবুকে জাগাবার চেষ্টা করল না। তার সারা মুখে দুশ্চিন্তা। দেবলীনা কোথায় গেল? নিচের লোকটা বলেছে যে সে সারাদিন দেবলীনাকে দেখেনি। তবে কি একজন মনোজবাবু নাকি বলেছে দেবলীনা নিজে নিজে কলকাতায় ফিরে গিয়েছে। তা কিভাবে হয়? দেবলীনা কাকাবাবুকে এইরকম অবস্থায় ফেলে রেখে চলে যাবে? সন্তু বাইরে বারান্দায় এসে দেখল একটা চেয়ারের উপর দেবলীনা, একখানা বই খোলা অবস্থায় ওল্টানো, ঠিক যেন সে বইটা পড়তে পড়তে উঠে গেছে। সেই চেয়ারের কাছে পড়ে আছে দেবলীনার চটি। ঘরের মধ্যে সে দেবলীনার সুটকেস কাপড় চোপড়ও দেখতে পেয়েছে। দেবলীনা কি একটু পাগল পাগল আছে? তা ঠিকই, একদিন সন্টুদের বাড়ি থেকে রাগ করে চটি ফেলে রেখেই খালি পায়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু এখান থেকেও কি সে এভাবে চলে যেতে পারে? জোজো কফি নিয়ে আসবার পর সন্তু কাকাবাবুর কাঁধ ধরে ঝাঁকুনি দিল কয়েকবার। কাকাবাবু একটুখানি চোখ মেলে বললেন, হ্যাঁ কি হয়েছে? কাকাবাবু, তোমার কফি। কফি? ও আচ্ছা। এবারে ভালো করে উঠে বসে কাকাবাবু খুব গরম ধোঁয়া ওঠা কফি 3-4 চুমুক খেয়ে ফেললেন। তারপর আপন মনে বললেন, 3 দিন, মাঝখানের একটা দিন কোথায় গেল? জোজো বলল, আমি শশধর বাবুকে রাত্রের খাবার অর্ডার দিয়েছি। বলল ভাত আর ডিমের ঝোল ছাড়া কিচ্ছু হবে না। লোকটা আবার জিজ্ঞেস করলো আমরা কবে যাব। আরে এই তো সবে এলাম। সন্তু বলল, ওই লোকটার কথা পরে হবে, তার আগে দেবলীনাকে খুঁজে বার করা দরকার। কাকাবাবুর যে কিছুতেই ঘুম ছাড়ছে না। কাকাবাবু নিজের চুল মুঠি করে চেপে ধরে বসে আছে। আমার যে কিছুই মনে পড়ছে না রে সন্তু, কি হলো বলতো? তারপর নিজের কালো ড্রেসিং গাউনটা একটু তুলে বললেন, এটাতে জল কাদা মাখা, এই নোংরা পোশাকটা না খুলে আমি শুয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছি, আমার তো এখনও ঘুম পাচ্ছে। সন্তু বলল, আর 1 কাপ কফি আনবো? কাকাবাবু বললেন, না, একটু হাঁটাহাঁটি করে দেখি। আমার ক্রাচ দুটো কোথায় গেল? সন্তু বলল, ওই তো খাটের পাশেই রয়েছে। কাকাবাবু সেদিকে তাকিয়ে অবাকভাবে বললেন, ক্রাচ দুটো রয়েছে? সব কিছু ঠিকঠাক আছে? তাহলে আমি ঘুমাচ্ছি কেন? বিছানা থেকে নেমে তিনি ক্রাচ বগলে নিয়ে বারান্দায় এলেন। বেশ জোরে জোরে চলে গেলেন খানিকটা, আবার ফিরে এসে বললেন, না, কিচ্ছু মনে পড়ছে না। কাল রাত্রে আমি আর দেবলীনা বসেছিলাম এখানে। একটা পেট্রোম্যাক্স জ্বলছিল, আকাশে মেঘ ছিল না, বই পড়ছিলাম দুজনে। তারপর কি হলো? সন্তু জিজ্ঞেস করল, দেবলীনা কাল রাত থেকেই নেই? কাকাবাবু বললেন, যা, তা কি করে হয়? দেবলীনার কোনো বিপদ হলে আমি কি বিছানায় নিশ্চিন্তে ঘুমোতে পারি? আমি যখন খাটে গিয়ে শুয়েছি তখন দেবলীনাই নিশ্চয়ই আগে শুতে গিয়েছিল। ঠিক কিনা বল? সন্তু চুপ করে রইল। জোজো বলল, দেবলীনা কোথাও লুকিয়ে থেকে আমাদের সঙ্গে মজা করছে না তো? এতগুলো ঘর, কেউ লুকিয়ে থাকলে ধরবার উপায় নেই। সন্তু বলল, তা হয় নাকি? কাকাবাবুকে অসুস্থ দেখে দেবলীনা এতক্ষণ ইচ্ছে করে বাইরে থাকতে পারে? কাকাবাবু বললেন, আমি অসুস্থ? কিসের অসুখ? তবে কিছু মনে করতে পারছি না, এটাও ঠিক। এই সময় বাইরে একটা গাড়ির আওয়াজ হলো। এই নিস্তব্ধ জায়গায় গাড়ির আওয়াজ এমন অস্বাভাবিক যে
সবাই চুপ করে গেল। গাড়িটা এদিকেই আসছে। গেটের বাইরে এসে থামলো। তারপর কেউ একজন ডাকলো, রায়চৌধুরী বাবু, রায়চৌধুরী বাবু। সন্তু কাকাবাবুর মুখের দিকে তাকাতেই কাকাবাবু বললেন, এই তো মনে হচ্ছে দ্বারকেশ্বর ওঝা। সন্তু, যা তো, ওই বড় গেটটার নিচে একটা ছোট গেট আছে, সেটা খুলে দিয়ে আয়। ওই দ্বারকেশ্বর কিছু জানতে পারে। তারপর তিনি চেঁচিয়ে বললেন, যাচ্ছে, দরজা খুলে দিচ্ছে। সন্তু জোজোর কাছ থেকে টর্চটা নিয়ে ছুটে গেল। কাকাবাবু রেলিংয়ের কাছে এসে ওদের দেখবার জন্য দাঁড়িয়ে আবার ঘুমে ঢলে পড়লেন। দ্বারকেশ্বর উপরে উঠে এসে বললেন, রায়চৌধুরী বাবু, কি হয়েছে? কি সব শুনছি? কাকাবাবু চোখ মেলে বললেন, কে কে আপনি? দ্বারকেশ্বর খানিকটা ক্ষতমত খেয়ে বললেন, সে কি, আমায় চিনতে পারছেন না? আমি দ্বারকেশ্বর ওঝা। কাকাবাবু ক্রাচ ঠকঠকে এগিয়ে এসে দ্বারকেশ্বরের সামনে দাঁড়িয়ে অতি কষ্টে চোখ খুলে বললেন, হ্যাঁ, দ্বারকেশ্বর। দেবলীনা কোথায়? দ্বারকেশ্বর বলল, দেবলীনা মামনি কোথায় তা তো আমি জানি না। আপনি একটা গাড়ি ভাড়া করে আনতে বলেছিলেন, সকালে গাড়ি নিয়ে এসে শুনলাম আপনি ঘুমোচ্ছেন। 1 ঘন্টা বাদে ঘুরে এসে দেখি আপনি তখনও ঘুমোচ্ছেন। আমার জঙ্গলে একটু কাজ ছিল, সেখানে চলে গেলাম গাড়িটা নিয়ে। দুপুর 1:30টার সময় আবার এসে দেখি তখনও আপনার ঘুম ভাঙেনি। আমি আর ডিস্টার্ব করলাম না, দেবলীনাকেও দেখতে পাইনি। কাকাবাবু বললেন, আমি কাল রাত থেকে আজ এই রাত পর্যন্ত ঘুমিয়েছি। এখনও সম্ভব? আমার জীবনে এখনও এমন কখনো হয়নি। ওই শশাবাবুকে ডাকুন তো। দ্বারকেশ্বর বলল, ও বেটাকে তো এখান থেকে ডাকলে আসবে না, ধরে আনতে হবে। রোজ এই সময় গাঁজা খেয়ে পড়ে থাকে। দুর্যোধন কোথায়? দ্বারকের বারান্দা দিয়ে গলা বাড়িয়ে ডাক ছাড়ল, দুর্যোধন, দুর্যোধন। কোনো সাড়া পাওয়া গেল না। সন্তু বলল, চল তো জোজো, তুই আর আমি ওই শশাবাবুকে ধরে নিয়ে আসি। ওরা ছুটে চলে যাবার পর দ্বারকেশ্বর বলল, কাল রাত্রে আবার কিছু ভয় টয় পাননি তো? আমি বলেছিলাম সার্কিট হাউসে থাকতে, বেশ চারিদিকে বেড়াতে যেতে পারতেন। এ বাড়িটা মোটেও ভালো না। কাকাবাবু বললেন, কাল রাত্রে কি হয়েছিল? কাল রাত্রে কিচ্ছু মনে পড়ছে না। মাথাটায় কে যেন তালা লাগিয়ে দিয়েছে, কিছুতেই বুদ্ধি খুলছে না। কাকাবাবুর যেন দারুণ কষ্ট হচ্ছে, কুঁকড়ে গিয়েছে মুখটা। তিনি এক হাতে নিজের মাথার চুল ধরে এমন জোরে টানলেন যে সব চুল উপড়ে চলে আসবে। দ্বারকেশ্বর চমকে গিয়ে বলল, মনে পড়ছে না? আপনাকে কেউ শল্যকরণী খাইয়ে দেয়নি তো? কাকাবাবু বললেন, শল্যকরণী সে আবার কি? আছে আছে, সে বড় এক সাংঘাতিক গাছের বীজ। যদি কাউকে খাইয়ে দেয় তাহলে মনে হবে আপনার গায়ে শত শত বান বিঁধছে। তারপর আপনি ঘুমিয়ে পড়বেন। সে বড় ভয়ঙ্কর ঘুম। থাক, ভয় নেই। আমার কাছে বিশল্যকরণী ওষুধ আছে, গন্ধমাদন পাহাড় থেকে জোগাড় করেছি। সে ওষুধের খোঁজ এখন কেউ রাখে না, শুধু আমি জানি। আজ রাতেই আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দিব। দেবলীনা কোথায় গেল? আমার একটা সন্দেহ হচ্ছে, কি জানেন? এই রাজবাড়ির একজন গুরুদেব ছিলেন, আপনাকে বলেছিলাম তো। তার নাম খগেশ্বর আচার্য। লোকে বলে তিনি এখনও দেখা দেন মাঝে মাঝে। তিনি দৈব দেহ ধারণ করতে পারেন। তার বয়স 100 বছরের বেশি। আমি হিসাব করে দেখলাম অত বয়স হবে না। আমি তো তাকে একসময় দেখেছি। এখন বেঁচে থাকলে বয়স ওই 75-76 হতো। লোকে যখন মাঝে মাঝে তাকে দেখতে পায়, তাহলে তিনি নিশ্চয়ই বেঁচে আছেন। আপনারাও তো পরশু রাতে তাকে একবার দেখেছিলেন। সেই গুরুদেবী দেবলীনাকে ধরে নিয়ে গিয়েছে হয়তো। তিনি চম্পাকে বড্ড বেশি ভালোবাসতেন। পরশু রাতে দেখেছিলাম, তাহলে কাল রাতে কি হলো? সেই বুড়োটা চম্পাকে ধরে নিয়ে কোথায় যাবে তা জানি না। গুরুদেব যদি বেঁচেই থাকেন তাহলে কোনো একটা জায়গায় থাকে তা নিশ্চিত। খাওয়া দাওয়া তো করতে হবে। শুধু হাওয়া খেয়ে মানুষের দেহ এতদিন বাঁচতে পারে না। আমি কাল জঙ্গলে একটা আদিবাসীদের গ্রামে গিয়ে শুনলাম, গোনাশিকা পাহাড়ে নাকি এক সাধুর আশ্রম আছে। সেই সাধুকে সহজে কেউ দেখতে পায় না। তার নানান অলৌকিক ক্ষমতা আছে। তিনি জলের ওপর দিয়ে হেঁটে যান, কখনো কখনো স্বর্গ থেকে ঘুরে আসেন। এই সব আর কি। আদিবাসীরা রোজ তার আশ্রমের সামনে ফলমূল রেখে যায়। এখন জঙ্গলে সেই সাধু আর রাজাদের গুরুদেব একই না তো? চম্পার মৃত্যুর পর তিনি প্রায় পাগলের মতো রাজবাড়ি ছেড়ে কোথায় যেন চলে গিয়েছিলেন।
কেউ জানে না। কাকাবাবু আপন মনে বললেন, চম্পা আর দেবলীনা, দেবলীনা আর চম্পা, মাঝখানে 15 বছর। দক্ষিণের ঘর থেকে সেই সাধু বেরোলো কি করে? জোজো আর সন্তু 2 হাত ধরে টানতে টানতে নিয়ে এলো শশাবাবুকে। সে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তো রান্না করে দিচ্ছি বাবু, দেব না সে কথা তো বলিনি। দ্বারকেশ্বর তাকে ধমক দিয়ে বললেন, রান্নার কথাকে জিজ্ঞেস করেছে তোমায়? দেবলীনা দিদিমণি কোথায় গেল? শশাবাবু মাথা টিপে ধরে বললেন, আগে উনি কোথায় গেছেন তাকে আমার জানার কথা? আমায় তো কিচ্ছু বলে যায়নি। তবে সকালবেলা ম্যানেজারবাবু এসেছিলেন, তিনি বললেন দিদিমণিটি বড় রাস্তায় গিয়ে বাস ধরে টাউনে চলে গিয়েছে। ওপারে যে বাবু ঘুমোচ্ছেন তাকে খবর দিতে বলেছে। ম্যানেজারবাবু মানে মনোজবাবু, তিনি এসেছিলেন, আবার কোথায় গেলেন? তিনি বললেন তার বাড়িতে কার যেন ভারী অসুখ, তিনি আবার চলে যাচ্ছেন, থাকতে পারবেন না। মেয়েটা এমনি এমনি শহরে চলে গেল একলা একলা। মনোজবাবু তো সেই কথাই বলেছে। তার বেশি তো আমি কিচ্ছু জানি না বাবু। দুর্যোধন কোথায়? সে ব্যাটার কখনো পাত্তা পাওয়া যায় না। সে বাজারে সাইকেল নিয়ে গিয়ে গাঁজা খায়। দুর্যোধন বলে তুমি গাঁজা খাও, আর তুমি বলছো দুর্যোধন গাঁজা খায়? বাহ, বেশ বেশ। কাকাবাবু চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ দ্বারকেশ্বর বাবু আর শশবাবুর কথা শুনছিলেন। আবার ঘুমে ঢলে আসছে তার চোখ। এবারে তিনি সারা শরীরে একটা ঝাঁকুনি দিলেন। তার পাঞ্জাবির এ পকেট ও পকেট খুলে রিভলভারটা পেয়ে গিয়ে বার করে আনলেন। শশাবাবুই প্রথমে সেটা দেখতে পেয়ে আঁতকে উঠে পড়ল, ও কি বাবু, আমায় মারবেন না, আমায় মারবেন না, আমি কিছু মিছে কথা বলিনি, মনোজবাবু যা বলেছে তাই বলেছি। কাকাবাবু ধমক দিয়ে বললেন, চুপ, সবাই চুপ, একটু দূরে সরে যাও। তিনি রিভলভারের সেফটি ক্যাচ খুলে চেম্বারটা একবার দেখে নিয়ে নলটা ধরলেন নিজের কানের কাছে, তারপর ট্রিগারে আঙুল দিলেন। সন্তু ভয় পেয়ে বলল, কাকাবাবু ও কি করছো? দ্বারকেশ্বর ফিসফিস করে বললেন, এই রে শল্যকরণী, বোধ বুদ্ধি সব লোপ পায়। কাকাবাবু অন্য একটা হাতের আঙুল ঠোঁটের কাছে নিয়ে বললেন, চুপ, কোনো কথা নয়, সবাই একটু দূরে সরে দাঁড়াও। তারপর তিনি ট্রিগার চাপলেন। প্রচণ্ড জোরে শব্দ হলো। গুলিটা লাগলো বারান্দার সিলিংয়ে, তারপর সুরকি ইট বালির ছাপড়া খসে পড়ল। কাকাবাবু এবারে রিভলভারটা পকেটে ভরে 2 হাতে কান চেপে ধরে ঝাঁকাতে লাগলেন জোরে জোরে। সন্তু নিঃশ্বাস ফেলে বলল, এবারে হয়তো কাকাবাবুর ঘুমটা ভেঙে যাবে। জোজো বলল, বাপরে, আমারই কানে তালা লেগে যাওয়ার উপক্রম। এতক্ষণ পর কাকাবাবুর মুখে একটু হাসি ফুটে উঠেছে। তিনি আস্তে আস্তে বললেন, এতক্ষণ এই বুদ্ধিটা কিছুতেই মাথায় আসছিল না। শব্দই একমাত্র ওষুধ। খুব জোর শব্দ শুনলেই ঘোর কেটে যায়। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু এবারে সব মনে পড়ছে? কাকাবাবু বললেন, দাঁড়া, একটু একটু করে মনে করছি। দুপুরবেলা পুকুর ধারে শিব মন্দির, সেখানে সুড়ঙ্গ, তার মধ্যে কিছু নেই, এক জায়গায় বদ্ধ। দ্বারকেশ্বর বাবু, ওই শিব মন্দিরের তলায় যে সুড়ঙ্গ আছে তা আপনি জানতেন? না স্যার, কখনো শুনিনি। শশাবাবু, তুমি জানতে? আগে না, কোনো সুড়ঙ্গ টুড়ঙ্গর কথা আমি জানি না। ঠিক আছে শশাবাবু, তুমি যাও। শশাবাবু চলে যাবার পর কাকাবাবু বললেন, সুড়ঙ্গ একটা আছে ঠিকই, আমি নিজেই তার মধ্যে ঢুকে দেখেছি। সেটা বেশ লম্বা, তবে মাঝখানটা বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভবত অনেক পুরনো আমলের সুড়ঙ্গ। এখন সবাই ভুলে গিয়েছে সেটার কথা। সেই সুড়ঙ্গের সঙ্গে ওই দক্ষিণ কোণের ঘরে কোনো যোগ আছে নিশ্চয়ই, সেটা আমি খুঁজে পাইনি। তারপর কি হলো? দেবলীনা একা জঙ্গলে বেড়াতে গিয়েছিল, আমি তাকে বারণ করিনি। সে কিন্তু ঠিকই ফিরে এসেছিল, কোনো বিপদ হয়নি তার। শুধু সে জঙ্গলে কোনো একটা লোককে দেখতে পেয়েছিল। লোকটা দেবলীনাকে দেখেই লুকিয়ে পড়ে। কিন্তু এই বুড়ো সেই সাধু নয়। তারপর সবাই ব্যস্ত হয়ে শুনছে। কাকাবাবু আবার 2 হাত কানে দিয়ে মাথা ঝাঁকালেন। এরপর সন্ধেবেলা আর কিচ্ছু হয়নি। আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করেছি। তারপর তারপর ওহ, আমি একটা দারুণ ভুল করেছিলাম। আমি দেবলীনার অবচেতন মনের কথা বার করবার জন্য ওকে হিপনোটাইজ করতে গেলাম।
তাতে ফল হলো উল্টো। দেবলীনা হঠাৎ চম্পা হয়ে গেল, আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। কোথায় যেন চলে গেল, কোথায় যেন, ও হ্যাঁ, জঙ্গলের মধ্যে একটা বালির ঢিপির ওপরে। সেখানে সে বারবার যায়। কেন? নিশ্চয়ই সেখানে কিছু একটা আছে। সন্তু, চল তো, এক্ষুনি ওই জায়গাটা খুঁজে দেখতে হবে। বড্ড দেরি হয়ে গিয়েছে, কাল রাত আজ রাত। কাকাবাবু ক্রস বগলে নিয়ে দ্রুত চলতে শুরু করলেন। সন্তু, জোজো, দ্বারকেশ্বর সবাই তার সঙ্গলীন। গেটের বাইরে দাঁড়িয়ে আছে একটা জিপ গাড়ি, ড্রাইভার ভেতরে ঘুমোচ্ছে। দ্বারকেশ্বর জিজ্ঞেস করলেন, রায়চৌধুরী বাবু, গাড়িটা যাবে? কাকাবাবু বললেন, না, গাড়িটা থাক, ওই জঙ্গলে গাড়ি ঢুকবে না। ইস, এখনও কেন মনে করতে পারছি না, ওই পর্যন্ত যাবার পর আমার কি হলো, কি করে আমি ফিরে এলাম নিজের বিছানায়? সন্তু জিজ্ঞেস করল, দেবলীনা চম্পা হয়ে গেল, তার মানে কি? কাকাবাবু বললেন, সে সব তুই পরে শুনবি। শুধু এইটুকু জেনে রাখ, এ বাড়িতে চম্পা নামে একটা রাজকন্যা ছিল। সে খুব রহস্যজনকভাবে মারা যায় 15 বছর আগে। আমাদের দেবলীনাকে দেখতে ঠিক সেই চম্পার মতন। জোজো বলল, গিনেস বুক অফ রেকর্ডসে আছে আমেরিকার মেমফিস শহরে একটা মেয়ে আর পাপুয়া নিউ গিনির একটা মেয়েকে হুবহু একরকম দেখতে, গলার আওয়াজ পর্যন্ত একরকম, অথচ দুজনের বাড়ির মধ্যে হাজার হাজার মাইলের তফাৎ। আমি ওদের দুজনের ছবি দেখেছি, ওদের দুজনকেই চম্পার মতন দেখতে। গিনেস বুকের খবরটা জানানো উচিত। 3টা মেয়ের চেহারাই একরকম। সন্তু বলল, 3 জন না, 4 জন। জঙ্গলের মধ্যে ঢুকে কাকাবাবু বললেন, এইবার আর একটা কথা মনে পড়ল। এখানে এসে আমি দেবলীনার গান শুনতে পেয়েছিলাম, অথচ এমনিতে দেবলীনা গান করে না। গানের শব্দটা কোন দিক থেকে আসছিল? ওই ডান দিক থেকে। দ্বারকেশ্বর বাবু, আপনি জঙ্গলে কখনো ওষুধ খুঁজতে আসেননি? দ্বারকেশ্বর বলল, না, এখানে সেরকম কিছুই নেই, শুধু বড় বড় গাছ। সন্তু আর জোজো আগে আগে দৌড়ে যাচ্ছে, সকলের হাতে টর্চ। ফাঁকা জায়গাটায় পৌঁছে সামনে এসে বালির টিলাটা দেখে কাকাবাবু থমকে দাঁড়ালেন। তার চিবুক কঠিন হয়ে গেল, চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। তিনি দ্বারকেশ্বরের দিকে ফিরে বললেন, আরও খানিকটা মনে পড়ে গেছে। এইখানে, ঠিক এইখানে সেই বুড়ো সাধুটা হঠাৎ এসে উদয় হয়েছিল, চমকে দিয়েছিল আমাকে। আমি সাবধান হওয়ার সময় পর্যন্ত পাইনি। বুড়োটা আমাকে হিপনোটাইজ করলো, আমি কিছুতেই নিজেকে সামলাতে পারলাম না, তারপর অজ্ঞান হয়ে পড়েছি। দ্বারকেশ্বর বললেন, সাধু সন্ন্যাসীদের এরকম অলৌকিক ক্ষমতা থাকে। রাজাদের সেই গুরুদেব যদি হন, আমি শুনেছি তিনি মস্ত বড় তান্ত্রিক ছিলেন। অলৌকিক ক্ষমতা না ছাই, আমিও ইচ্ছে করে লোককে অজ্ঞান করে দিতে পারি, কিন্তু বুড়োটা আমাকে তৈরি হবার সময় দেয়নি। যদি আর একবার তার দেখা পাই। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, দেবলীনা কোথায় ছিল? কাকাবাবু বললেন, এই ছোট টিলাটার মাথার কাছেই তাকে শেষবার দেখেছিলাম। এই বালির টিলাটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, লোকজন জোগাড় করে এটা খুঁড়ে দেখতে হবে। সন্তু দৌড়ে টিলাটার মাথার উপরে গেল, তারপর নেমে গেল উল্টো দিকে। জোজোও গেল তার পেছনে। তারপর দুজনে টিলাটার এই দিক ওই দিক ঘুরে দেখতে লাগলো। দুজনের হাতে টর্চ জ্বলছে। এমন সময় সন্তু চেঁচিয়ে উঠল, কাকাবাবু, এখানে একটা লাল রিবন ঝোপে আটকে আছে। দেবলীনার মাথায় রিবন ছিল? কাকাবাবু বললেন, হ্যাঁ, কাল রাতে ওর মাথায় রিবন ছিল। এই জায়গাটা ভালো করে খুঁজে দেখতো। সন্তু আবার বলল, ঝোপের মধ্যে একটা আলগা বড় পাথর, মনে হচ্ছে একটা গুহার মুখ চাপা দেওয়া। জোজো বলল, হেই সাবধান, এইসব গুহার ভেতরে বড় বড় মাকড়সা থাকে। কাকাবাবু ক্রাচ দুটো দ্বারকেশ্বর বাবুকে দিয়ে বললেন, আপনি এগুলো ধরুন তো, এখানে আমাকে হামাগুড়ি দিয়ে উঠতে হবে, বালিতে ক্র্যাচ বসে যাবে। সন্তু আর জোজো ততক্ষণে ঝোপের আড়ালের পাথর সরিয়ে ফেলেছে। কাকাবাবু সেখানটায় এসে ভেতরের দিকে উঁকি মেরে বললেন, গুহা নয়, সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের আর একটা মুখ। এটাকে লুকোবার জন্যেই এককালে এখানে বালি পাথর এনে টিলা তৈরি করা হয়েছিল। এখানে বসে কেউ গান গাইলে ভেতর থেকে শুনতে পাওয়া যাবে, তাই না? সন্তু জিজ্ঞেস করল, কিন্তু দেবলীনা এখানে বসে শুধু শুধু গান গাইবে কেন? ওর কি মাথায় বুদ্ধি নেই? কাকাবাবু বললেন, ব্যাপারটা ঠিক বুদ্ধির নয় রে,
সব রহস্য আমিও জানি, বুঝতে পারিনি এখনো। খুব সম্ভবত ওই বুড়ো সন্ন্যাসীটা কোনো একটা সময় দেবলীনার কাছে এসে ওকে হিপনোটাইজ করে ওর মনের মধ্যে চম্পার ছবিটা ঢুকিয়ে দিয়েছে, যাতে ওর মধ্যে চম্পার চরিত্রের লক্ষণগুলো আস্তে আস্তে ফুটে ওঠে। দেবলীনা সেই কথা বলেনি তোমাকে? সজ্ঞান অবস্থায় তো এইসব কথা মনে থাকে না। দেখ না, আমিই তো সব ভুলে গিয়েছিলাম, এখনো মনে করতে পারছি না কী করে এখান থেকে ফিরে গেলাম বিছানায়। কাকাবাবু, এই সুড়ঙ্গের মধ্যে আমি ঢুকি? তুই না, আগে আমি। সেই বুড়োটার শক্তি সাংঘাতিক। শোন, একটা কথা বলে রাখি, সেই পাকা চুলার দাড়িওয়ালা যদি কোনো বুড়োকে দেখতে পাস, সঙ্গে সঙ্গে চোখ ঢাকা দিয়ে ফেলবি। ভয়ের কিচ্ছু নেই, শুধু ওর দিকে তাকাবি না। জোজো বলল, আমার বাবা ওয়ার্ল্ড হিপনোটিজম কম্পিটিশনে দুবার ফার্স্ট হয়েছে, আমি ওসব বুড়ো ফুড়ো গ্রাহ্য করি না। সন্তু বলল, তোর বাবা ফার্স্ট হয়েছে, তুই তো ফার্স্ট হোসনি, তুই আমার পেছনে থাকবি। কাকাবাবু বললেন, সন্তু, তুই টর্চ ধর, আমার হাতে ভর দিয়ে নামতে হবে। কাকাবাবু সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়লেন। আজ আর এর মধ্যে মশাল জ্বলছে, টর্চের আলোয় পা টিপে টিপে এগোতে হচ্ছে। কাকাবাবুর হাতে রিভলভার। আজ তিনি ঠিক করে ফেলেছেন যে সেই বৃদ্ধ সন্ন্যাসীকে দেখলেই তার পায়ে গুলি করবেন। লোকটি জীবিত না প্রেতাত্মা, তা আজ তাকে জানতেই হবে। দ্বারকেশ্বর হঠাৎ একসময় বলে উঠলেন, গন্ধ পাচ্ছি, গন্ধ, খুব খারাপ সেই গন্ধ। সন্তু জিজ্ঞেস করল, সেই গন্ধ মানে? কিসের গন্ধ? দ্বারকেশ্বর কাঁপা কাঁপা গলায় বলল, ও ওনাদের গন্ধ, রাত্রে নাম করতে নেই। কাকাবাবু বললেন, আস্তে, কেউ কথা বলবে না, সামনে কিছু একটা দেখা যাচ্ছে। দ্বারকেশ্বর বলল, রায়চৌধুরী বাবু, ফিরে আসুন, আমার অনুরোধ, আর যাবেন না, এখানে জ্যান্ত মানুষ কেউ নেই, শুধু ওনারা রয়েছেন। কাকাবাবু বললেন, এটা কি দেখুন তো, চিনতে পারছেন? সন্তু, আমার হাতে এবার টর্চটা দে। সেই ঘরের মতো জায়গাটায় পৌঁছে গিয়েছে ওরা। মেঝেতে ত্রিশূল পোতা রয়েছে, শুকনো ফুল পাতা ছড়ানো, সেইখানে অনেক আতপ চাল, অর্ধেক পোড়া ধূপকাঠি, এক হাঁড়ি দই, অনেকগুলো টাটকা জবা ফুল, একটা জ্যান্ত কাতলা মাছ, কয়েকটা মাটির প্রদীপ। কাকাবাবু টর্চটা যেখানে থেমে গেল সেটা একটা কঙ্কাল, তার গায়ে লাল পাড় শাড়ি জড়ানো, তার করটিতে মাখানো রয়েছে চন্দন। সন্তুর হাত জোজো সজোরে চেপে ধরে বলল, ভূত। সন্তু বলল, চুপ। কাকাবাবু দ্বারকেশ্বরকে বললেন, আপনি যে গন্ধ পেয়েছিলেন সেটা ধূপের গন্ধ। একটু আগে এখানে মানুষজন ছিল, এখন যেটা পড়ে আছে সেটা একটা কঙ্কাল। কঙ্কাল আর ভূত কি এক? দ্বারকেশ্বর বাবু দুদিকে মাথা দোলালো। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, এটা কার কঙ্কাল তা আন্দাজ করতে পারেন? গায়ে যখন শাড়ি জড়ানো, তখন কোনো মেয়ের বলেই মনে হয়। দ্বারকেশ্বর বলল, খুব সম্ভবত এটাই চম্পা, তাকে খুঁজে পাওয়া যায়নি, তাকে কেউ এই সুড়ঙ্গ পথে নিয়ে এসেছিল। কাকাবাবু বললেন, আমারও তাই মনে হচ্ছে, এই সুড়ঙ্গটা সামনের দিকে আরও এগিয়ে গেছে, ওই দিকটাই দেখতে হবে। জোজো অনেকটা সামলে নিয়ে পকেট থেকে একটা ক্যামেরা বার করলো। কাকাবাবু, এই জায়গাটার একটা ছবি তুলতে পারি? আমার ক্যামেরায় ফ্ল্যাশ আছে, ছবিটা গিনেস বুক অব রেকর্ডসে পাঠাবো। শাড়ি পরা কঙ্কালের ছবি ওয়ার্ল্ডে কেউ আগে দেখেনি। কাকাবাবু আর দ্বারকেশ্বর এগিয়ে গেলেন সামনের দিকে। অনেক যত্ন করে এই সুড়ঙ্গটা কাটা হয়েছে, তা বোঝা যায়। দুদিকের দেয়াল বেশ মসৃণ, কোথাও মাকড়সার জাল নেই, দেখে বোঝা যাচ্ছে সম্প্রতি এটা ব্যবহার করা হয়েছে। খানিকটা এগোবার পর কাকাবাবু দেখতে পেলেন এক জায়গায় অনেকগুলো লম্বা লম্বা রঙিন কাঠের টুকরো পড়ে আছে। কাকাবাবু বললেন, খুব সম্ভবত এগুলো ছবির ফ্রেম। চোরেরা এই সুড়ঙ্গ ব্যবহার করে মনে হচ্ছে। রাজবাড়িতে অনেক ঘরের দেয়ালে আমি চৌকো চৌকো সাদা দাগ দেখেছি, বোধ হয় সেখানে কিছু মূল্যবান ছবি ছিল, চোরেরা ফ্রেম খুলে ছবি নিয়ে গিয়েছে। দ্বারকেশ্বর বলল, চোরেরা ছবিও নেয় বুঝি? কাকাবাবু হাসলেন, তারপর বললেন, অবশ্য সেই সব চোরদের ছবি সমঝদার হতে হবে, সাধারণ চোর নেবে না। এক জায়গায় সুড়ঙ্গটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে, সামনে একটা দরজা, ডান দিকে আর একটা সুড়ঙ্গ ওপরের দিকে উঠে গিয়েছে, ছোট ছোট সিঁড়ি রয়েছে সেদিকে। কাকাবাবু বললেন, শিব মন্দিরের দিক দিয়ে ঢুকে আমি একটা দরজা দেখেছিলাম,
মনে হচ্ছে এইটাই সেই দরজা। দরজাটা একদিক থেকে শেকল তোলা। এই দরজা দিয়ে কেউ যায়নি। আমি ডান দিকটা দিয়ে যেতে চাই। দ্বারকেশ্বরের কাছ থেকে ক্র্যাচ দুটো নিয়ে কাকাবাবু সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। 20-25টা সিঁড়ির পরে আর একটা দরজা, এটাও ভেতর দিক থেকে শেকল তোলা। কাকাবাবু শেকল খুলে একটা দরজায় ধাক্কা দিলেন। তারপর টর্চ ফেলে দেখলেন সেটা একটা বাথরুম। ভুরু কুঁচকে তিনি বললেন, এ আবার কোথায় এলাম? বাথরুমের পরে একটা খালি ঘর, তারপর আর একটা বারান্দা। এবার স্পষ্ট বোঝা গেল ওরা রাজবাড়ির দোতলায় উঠে এসেছে। যে ঘরটা থেকে এইমাত্র কাকাবাবুরা বেরিয়ে এলেন সেটা দক্ষিণ কোণের 2 ঘরের একটি। কাকাবাবু অনুচ্চ গলায় হেসে বললেন, এবার বোঝা গেল দক্ষিণের কোণের ঘর সম্পর্কে এমন একটা গুজব ছড়ানো রয়েছে, আমরা শুধু ওখানেই পথ খুঁজছি। কিন্তু অন্য কোনো ঘরে তো দক্ষিণের কোণের ঘরে যাওয়া যায়। দ্বারকেশ্বর বললেন, চম্পাকে বোধহয় এরকম কোনো পথ দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল রায়চৌধুরী বাবু। এবার আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। একটা সুন্দর লাল রঙের বেনারসি পরানো হয়েছে দেবলীনাকে। সে ঘুমিয়ে আছে একটা ধবধবে সাদা চাদরের ওপরে। একটা মস্ত বড় ধুনুচি থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে ধোঁয়া। তার সামনেই সেই মুন্ডু সমেত বাঘছালটার উপরে চোখ বুজে বসে আছেন গুরুদেব। পাহাড়ের গায়ে সে আশ্রম ঘর। ছোট্ট একটা গুহার সামনে খড়ের ছাউনি। তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা ঝর্ণা। সেই ঝর্ণা থেকে কমণ্ডলুতে জল ভরে নিয়ে মনোজ এসে ঢুকলো আশ্রমের মধ্যে। তার পায়ের শব্দ শুনে গুরুদেব চোখ মেলে তাকিয়ে বললেন, এবারে সময় হয়েছে। ঝর্ণার জল দেবলীনার চোখে মুখে ছিটিয়ে দিয়ে তিনি কোমল স্বরে বললেন, চম্পা, জাগো চম্পা, চম্পা। চম্পার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বারবার বলতে লাগলেন এই কথা। আস্তে আস্তে চোখ মেলে দেবলীনা বলল, আমার চোখ জ্বালা করছে। গুরুদেব বললেন, মনোজ, ধুনুচিটা বাইরে নিয়ে যাও। তারপর আবার তিনি জিজ্ঞেস করলেন, কেমন আছো চম্পা? দেবলীনা বলল, আমি ভালো আছি গুরুদেব, আমার আর কোনো কষ্ট নেই, আমি এখন বাড়ি যাব। গুরুদেব বললেন, হ্যাঁ, তুমি তোমার বাবার কাছে যাবে, উঠে বসো, মনোজ তোমায় সঙ্গে নিয়ে যাবে। তোমার বাবার নাম কি, মনে আছে তো? দেবলীনা ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ মনে আছে, আমার বাবার নাম রণদুর্মদ ভঞ্জদেও। গুরুদেব মনোজের দিকে তাকিয়ে হাসলেন। তারপর আবার দেবলীনাকে জিজ্ঞেস করলেন, মাকে মনে পড়ে তোমার? কি নাম ছিল তোমার মায়ের? রানী হর্ষময়ী। আমার একটা ছোট্ট ভাই ছিল, তার নাম রণদুর্জয়। সে বাচ্চা বয়সে দুর্গে চলে গিয়েছে। আমার মাও সেখানে গিয়েছে। হ্যাঁ ঠিক বলেছ, তোমার ছোট ভাই স্বর্গে তোমার মায়ের কাছে আছে। কিন্তু তোমার বাবা তোমার প্রতীক্ষায় বসে আছেন। তিনি তোমায় দেখলে খুব খুশি হবেন। চম্পা, বলো তো তোমার কি হয়েছিল? চোরেরা আমাকে চুরি করে নিয়ে মেরে ফেলেছিল। আপনি মন্ত্র দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি আমাকে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিলেন। বেঁচে উঠে তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে গুরুদেব। আমি এখন স্বর্গে মায়ের কাছে যেতে চাই। আমি এখন বাবার কাছে যাব। হ্যাঁ, তাই যাবে। তুমি তোমাদের কটকের বাড়ি চিনতে পারবে? মনে আছে সে বাড়ির কথা? হ্যাঁ মনে আছে। আমাদের বাগানে একটা পাথরের মূর্তির মুখ দিয়ে জল পড়ে। একটা ছোট চৌবাচ্চার লাল নীল মাছ আছে। দোতলার সিঁড়ির সামনে মস্ত বড় ঘড়ি। আমার বাবার ঘরে একটা রাধা কৃষ্ণের ছবি, সেই ছবির পেছনে লোহার সিন্দুক। বাহ, তোমার তো দেখি সব মনে আছে। তোমার বাবাকে তুমি যে গানটা শোনাতে, সেই গানটা একটু গাও তো। দেবলীনা চোখ বন্ধ করে গান মনে করার চেষ্টা করে গান ধরল। প্রভু মেরে অবগুণ চিকন ধরো, সমদরসী হই নাম তিহারো, চাহত পার করো। গুরুদেবের চোখ দিয়ে জলের ধারা নেমে গেল। তিনি গদগন্ধ কণ্ঠে বললেন, ধন্য ধন্য, আজ আমার সাধনা ধন্য। সেই 15 বছর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম চম্পাকে আমার সিদ্ধি দিয়ে, আমার আয়ু দিয়ে বাঁচিয়ে তুলব। তা যে এমনভাবে সার্থক হবে আমি ভাবিনি। করুণাময়ের কি বিচিত্র লীলা!
রাজা রণদুর্মত্তার মেয়েকে আবার ফিরে পাবে। চম্পা আর হারিয়ে যাবে না। মনোজ, তুই ঠিক মতন একে তার বাবার কাছে পৌঁছে দিবি? মনোজ হাত জোর করে বলল, নিশ্চয়ই গুরুদেব, আমি অতি সাবধানে নিয়ে যাব। তুই বেটা অর্থলোভী, আমি জানি। চম্পার বাবা তোকে বকশিস দেবেন, তাই নিয়ে সন্তুষ্ট থাকবি, আর বেশি কিছু লোভ করবি না। মনে রাখিস, আমাকে ঠকাবার চেষ্টা করলে তুই সারা পৃথিবীর কোথাও লুকানোর চেষ্টা করে নিষ্কৃতি পাবি না। আমি তোকে ঠিক টেনে বের করে নিয়ে আসব। মনোজ জিভ কেটে বলল, সে কি কথা গুরুদেব, আমি কখনো আপনার কথা অবাধ্য হতে পারি? বড় মেজবাবু একলা থাকেন, আমি মন প্রাণ দিয়ে ওদের সেবা করব। রাজকুমারী চম্পা রাজেন্দ্রাণী হবে একদিন, এই আমি বলে গেলাম। সব সময় খেয়াল রাখবি ওর যেন অযত্ন না হয়। পুলিশ দেখে ভয় পাবি না। হাজারটা পুলিশও প্রমাণ করতে পারবে না যে ও চম্পা নয়। মা চম্পা, তোমাকে যদি কেউ কখনো তোমার বাবাকে ছেড়ে যেতে বলে, তুমি কি চলে যাবে? দেবলীনা বলে উঠল, না, কোনোদিনও যাব না। তুমি দেবলীনা নামে কাউকে চেনো? কে দেবলীনা? সে একটা মেয়ে, হারিয়ে গেছে। তুমি কলকাতা শহর দেখেছো কোনো দিন? সেই 5 বছর বয়সে একবার বাবা মায়ের সঙ্গে গিয়েছিলাম। গড়ের মাঠ, মনুমেন্ট, তার কাছে একটা হোটেল। আর একবার যাওনি? আর একবার হাওড়া স্টেশনে নেমে দার্জিলিংয়ের ট্রেনে উঠেছি। ঠিক বলেছ, ঠিক বলেছ চম্পা মা। তোমার বাবার পিঠে কি দাগ আছে? পিঠে নয়, কাঁধে চিতাবাঘ থাবা মেরেছিল। শুনলি মনোজ, শুনলি? চম্পা কিচ্ছু বলিনি। চম্পা আমার সোনা মেয়ে, ওকে ছেড়ে দিতে আমারও কষ্ট হচ্ছে। আমি মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসব। এবারে চম্পা, আমি তোকে সাজিয়ে দিই। গুরুদেব উঠে গিয়ে গুহার ভেতর থেকে একটা কুলুঙ্গি থেকে একটা ছোট্ট পুটলি নিয়ে এলেন। সেটার গিট খুলতে খুলতে বললেন, চম্পার দেহটা যখন আমি সুড়ঙ্গের মধ্যে নিয়ে আসি, তখন চম্পার গায়ে এই গহনাগুলো ছিল। ওকে যারা মেরেছিল তারা গহনার জন্য মারেনি। এইগুলো আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছ থেকে তো কেউ চুরি করতে আসবে না। আজ এইগুলো কাজে লেগে গেল। গয়নাগুলো চম্পার হাতে দিয়ে তিনি বললেন, এগুলো পরে নাও তো মা, বাবার কাছে যাবে, একেবারে নিরাভরণ হয়ে যেতে নেই। 2 হাতে 4 গাছা করে সোনার চুড়ি, 2 কানের 2টি হীরের দুল, গলায় একটা মুক্তোর মালা, সব পরে নিল দেবলীনা। গুরুদেব মুগ্ধভাবে বললেন, কী রকম ঠিক ঠিক লেগেছে এতদিন পরেও। এ তো আমাদের রাজকুমারী চম্পা। মনোজ বললেন, গুরুদেব, এবার ওকে নিয়ে যাই, অনেকটা রাত হলো। গুরুদেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, যেতে তো হবেই। আমার বুকটা খালি খালি রাখবে। তুই ওকে কি করে নিয়ে যাবি? মনোজ বলল, পাহাড়ের নিচে জঙ্গলের মধ্যে একটা গাড়ি লুকিয়ে রেখে এসেছি, কেউ টের পাবে না। গুরুদেব ধমক দিয়ে বললেন, কেউ টের পেলেই বা ক্ষতি কি? লুকোবার দরকার নেই। চম্পা আর কারোর কাছে যাবে না, আর কাউকে চিনবে না। মনোজ বলল, ওঠো চম্পা, গুরুদেবকে প্রণাম করো। গুরুদেব চম্পার মাথায় হাত রেখে বললেন, রাজেশ্বরী হও মা, সুখী হও, সবাইকে সুখী করো। মনোজ গুরুদেবকে প্রণাম করল, তারপর বলল, চম্পা এসো। চম্পা 2-1 পা এগিয়ে আবার গুরুদেবের দিকে মুখ ফিরিয়ে বলল, যাই গুরুদেব। মনোজ আর গুরুদেব দুজনেই ব্যস্ত হয়ে ঝুঁকে বলল, কি হলো, কি হলো? চম্পা অজ্ঞান হয়ে গিয়েছে। গুরুদেব ফ্যাকাশেভাবে হেসে বলল, বেটির এখান থেকে চলে যেতে মন চাইছে না, কিন্তু রাজার মেয়ে, সে কি আশ্রমে থাকতে পারবে? যেতে তো ওকে হবেই। তিনি আবার চম্পার চোখে মুখে জল ছিটিয়ে দিতে লাগলেন। তার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলেন, চম্পা, জাগো চম্পা। আবার চম্পা বড় বড় চোখ মেলে তাকালো। খুব যেন অবাক হয়ে সে দেখল গুরুদেব আর মনোজকে। গুরুদেব জিজ্ঞেস করল, কি হয়েছে চম্পা, শরীর খারাপ লাগছে? আজ সারাদিন কিছু খাওয়া হয়নি, এ সময় যে কিছু খেতে নেই। চম্পা উঠে বসে বলল, এখন ঠিক আছি, কিছু হয়নি। শরীর দুর্বল লাগছে না? না, আমি এখন যেতে পারবো। কোথায় যাবে মনে আছে? হ্যাঁ, কটকে, আমার বাবা রাজা রণদুর্মহ ভঞ্জদের কাছে। মনোজ,
শহরে নিয়ে গিয়ে আগে ওকে কিছু খাইয়ে দেবে। এসো মা চম্পা। চম্পা বলল, গুরুদেব, আবার আপনার সঙ্গে দেখা হবে তো? গুরুদেব বললেন, হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে। আমি যাব তোমার বাড়ি। মনোজ আর চম্পা আশ্রমের বাইরে বেরিয়ে আসার পর গুরুদেব দাঁড়িয়ে রইলেন দরজার কাছে। তার হাই উঠল। হঠাৎ যেন শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তার ঘুম পাচ্ছে। চম্পা আর মনোজ হাঁটতে লাগলো ঝর্ণার গা দিয়ে। চম্পা যাতে হোঁচট খেয়ে পড়ে না যায় সেজন্য তার হাত ধরতে যেতে চম্পা কড়া গলায় বলে উঠল, না, আমার হাত একদম ধরবে না। তুমি কর্মচারী, আমার হাত ধরো কোন সাহসে? মনোজ থতমত করে বলল, না না, আমার ভুল হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম তুমি যদি পড়ে যাও। চম্পা বলল, না, আমি ঠিক যেতে পারবো। একটু পরে মনোজ পকেটের থেকে সিগারেটের প্যাকেট বের করলো। গুরুদেবের সামনে সে সিগারেট খেতে পারেনি, সে খুব ক্লান্ত। কাল রাত থেকে তার ওপর থেকে অনেক ধকল গিয়েছে। মনোজ সিগারেট ধরাতেই চম্পা ধমক দিয়ে বলল, তুমি আমার সামনে সিগারেট খাচ্ছ? তোমার এত সাহস? মনোজ এবার রীতিমতো হকচকিয়ে বলল, সিগারেট খাবো না? চম্পা বলল, রাজকুমারীর সামনে সিগারেট খাবার আস্পর্ধা হয়েছে তোমার? বাবাকে বলে দেব, সিগারেট ফেলে দাও মনোজ। মনোজ তাড়াতাড়ি সিগারেটটা ঝর্ণার জলে ছুঁড়ে দিল। তারপর সে অনুনয় করে বলল, রাজকুমারী চম্পা, আমি একটা কথা বলবো। নিচে যে গাড়ি দাঁড় করে রেখে এসেছি তার ড্রাইভার নতুন লোক, ভাড়া গাড়ি। তুমি এত গয়নাগাটি পরে থাকলে সেই লোকটার মাথায় যদি বদমতলব আসে, দিনকাল ভালো নয়। গয়নাগুলো খুলে আমার কাছে দাও। চম্পা বলল, না। শোনো রাজকুমারী, তোমার ভালোর জন্যেই বলছি, এখন গয়নাগুলো খুলে রাখো। না। লক্ষ্মী মেয়ে, অবুঝ হয়েও না। গয়নাগুলো এখন দাও, তুমি বাড়িতে পৌঁছলেই তোমাকে আবার দিয়ে দেব। বাড়িতে তোমার আরও কত গহনা আছে। আমি ওই ভাড়া করা গাড়িতে যাব না। তাহলে এখান থেকে কটক যাব কি করে? সে তো অনেক দূর। আমি আমার বাবার গাড়িতে যাব। বাবার গাড়ি নিয়ে এসো। তোমার বাবার এখন কোনো গাড়ি নেই, রাজবাড়ির আর কোনো গাড়ি নেই, এই ভাড়া করা গাড়িতেই যেতে হবে। তাহলে আমি যাব না, আমাকে গুরুদেবের কাছে নিয়ে চলো। মনোজ খপ করে চম্পার হাত ধরে বলল, ছেলে মানুষই করো না চম্পা, যা বলছি তাই শোনো। ড্রাইভার নতুন, না হলে তোমার গহনাগুলো আমি কখনো খুলতে বলতাম না। চম্পা খুব জোরে ঠাস করে মনোজের গালে একটা চর কষালো। নিজের হাতটা টেনে নিয়ে বলল, তোর এত সাহস? বলেছি না আমার গায়ে হাত দিবি না। মনোজ নিজের গালে হাত বুলোতে বুলোতে অবাক হয়ে চেয়ে রইল এক পলক। চম্পা কিংবা দেবলীনা দুজনেই নরম স্বভাবের মেয়ে। এই মেয়ে যে তাকে এত জোরে চর মারতে পারে সে কল্পনাও করতে পারেনি। কিন্তু চর খেয়ে তার মাথায় রাগ চড়ে গিয়েছে। সে এবার গম্ভীর গলায় বলল, দেখো মেয়ে, আমার সঙ্গে বেশি চালাকি করো না। মনে রেখো, আমার জন্য তুমি রাজকুমারী হতে যাচ্ছ, এরপর মহা সুখে থাকবে। চম্পার দুচোখে যেন আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত ঘষে সে বলল, দেখ মনোজ, আমি কে তুই জানিস? আমি 15 বছর আগে মরে ভূত হয়ে গিয়েছিলাম, এখন অন্য একটা মেয়ের শরীরে ঢুকে পড়েছি। ফের যদি আমার গায়ে হাত দিস, আমি তোর চোখ খুলে নেব, তোর রক্ত চুষে খাবো। মনোজ চম্পার এই মূর্তি দেখে ভয়ে 2 পা পিছিয়ে গেল। তারপর সে একটা পাথর কুড়িয়ে নিয়ে উঁচু করে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি গুরুদেবের চেলা, আমি অত সহজে ভয় পাই না। চম্পা এক পা এগিয়ে এসে বলল, তুই আমাকে মারবি? মার তো দেখি তোর কত সাহস। আমার গায়ে মারলেই তা গুরুদেবের গায়ে লাগবে, তুই জানিস? আয়, ওই পাথর ছুঁড়ে মার আমাকে, দেখ আমি তোর পাথরটা খেয়ে ফেলবো। মনোজ আস্তে পাথরটা ফেলে দিয়ে বলল, না চম্পা, আমি কি তোমাকে মারতে পারি? তুমি আমাদের রাজকন্যা, তোমাকে আমরা সবাই ভালোবাসি। চম্পা বলল, তুই আমাকে মারতে পারলি না তো, তবে দেখ। চম্পা চোখে নিমেষে নিজের 2 হাতে 2খানা পাথর তুলে নিল। সঙ্গে সঙ্গে সে 2টি ছুঁড়ে মারল মনোজের দিকে। মনোজ 2 হাতে মুখ ঢেকে আত্মরক্ষা করার চেষ্টা করলো। চম্পার একটা পাথর লাগলো তার পিঠে, বড় পাথরটাই লাগলো তার মাথার খুলিতে। খুব জোরে আঘাত পেয়ে মনোজ বসে পড়ল। চম্পা সঙ্গে সঙ্গে ছুট দিল বনের মধ্যে। মিনিট খানেক ঝিম মেরে বসে রইল মনোজ। তারপর তার খেয়াল হলো যে চম্পা পালিয়ে যাচ্ছে, চম্পা হাতছাড়া হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করেও সে উঠে দাঁড়িয়ে ছুটতে লাগলো চম্পার পেছনে পেছনে। জঙ্গলের মধ্যে চম্পার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, সেই শব্দ লক্ষ্য করে ছুটতে লাগলো মনোজ। একবার সে দেখতেও পাচ্ছে পাহাড় দিয়ে তরতর করে নিচের দিকে নেমে যাচ্ছে চম্পা। মনোজ তার নাগাল পাচ্ছে না।
কিন্তু সে ভাবলো পাহাড় থেকে নিচে নামলেই সে চম্পাকে ধরে ফেলবে। চম্পা একসময় ঝর্ণার মধ্যে নেমে গেল। এ ঝর্ণার মাত্র হাঁটু জল, তবুও চম্পা ওপারে না গিয়ে দাঁড়িয়েই রইল ঝর্ণার সামনে। মনে হচ্ছে ঝর্ণার ধারে পৌঁছতেই চম্পা তার দিকে হাতছানি দিয়ে বলল, আয় মনোজ, আয়, তোকে খাবো। মনোজ হাত জোর করে হাঁপাতে হাঁপাতে বলল, রাগ করো না চম্পা, আমাকে ক্ষমা করো, আমি আর তোমার গায়ে হাত দেব না, তোমার গহনা খুলতে বলবো না। তুমি আমার সঙ্গে চলো, তোমার বাবার কাছে পৌঁছে দেব। চম্পা বলল, না, আমি তোর সঙ্গে যাব না, আমি বাবার কাছে একলা যেতে পারবো। এবার এসে ঝর্ণাটা পার হয়ে আবার ছুটল। পাহাড় ফুরিয়ে গেলে সমতলের বেশ খানিকটা জঙ্গল আছে। চম্পা আর মনোজ দুজনেই নেমে এসেছে সেখানে। চম্পা এবার প্রাণপণে ছুটে কমিয়ে আনলো দূরত্ব। একসময় সে ধরে ফেলল চম্পার শাড়ির আঁচল। চম্পা সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে হাতের দুটো আঙুল বসিয়ে দিল মনোজের চোখে। তারপর সে হা হা করে হেসে উঠে বলল, তোকে অন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে জঙ্গলের বাঁক ঘুরে ছুটে এলো এক জিপ গাড়ি। তার হেডলাইটের আলো এসে পড়ল তাদের উপর। মনোজ একবার মুখ তুলে দেখল জিপ গাড়িটা। এটা তার গাড়ি নয়। সে বুঝতে পেরে চম্পাকে ছেড়ে দিয়ে দৌড় লাগালো পাশে জঙ্গলের মধ্যে। জিপ গাড়িটার সামনের সিটে ড্রাইভারের পাশে বসে আছে কাকাবাবু আর দ্বারকেশ্বর, পেছনে সন্তু আর জোজো। দ্বারকেশ্বর বলল, ওই তো চম্পা, ওই তো চম্পা। কাকাবাবু বললেন, ওই তো দেবলীনা। সন্তু আর জোজো গাড়ি থেকে লাফিয়ে নেমে দৌড় লাগালো চম্পার দিকে। সন্তু কখনো দেবলীনাকে শাড়ি পরা অবস্থায় দেখেনি, তাই প্রথমটায় সে চিনতেই পারেনি। একেবারে কাছে এসে মুখখানা দেখে সে চেঁচিয়ে উঠল, কাকাবাবু, এ তো দেবলীনা। চম্পা সন্তুর বুকে একটা জোরে ধাক্কা দিল। এই, তুই কে রে? রাজকুমারীর সামনে জোরে কথা বলছিস, সরে যা। জোজো দেবলীনাকে দেখেইনি। সে বলল, এই, তোমার সঙ্গে যে লোকটা ছিল সে গেল কোথায়? সে তোমার বন্ধু না শত্রু? চম্পা বলল, চুপ, কোনো কথা বলে চোখ একদম গেলে দেব। ওই গাড়িটার আলো নেভাতে বল। জিপ থেমে গিয়েছে। কাকাবাবু আর দ্বারকেশ্বর নেমে এগিয়ে এলেন। এখন দ্বারকেশ্বরের হাতে টর্চ। সে আড়ষ্ট গলায় বলল, যা ভয় করেছিলাম তাই হয়ে গেছে। সন্ন্যাসী গুরুদেব আপনাদের দেবলীনা দিদিমণির শরীরের মধ্যে চম্পার আত্মাকে ঢুকিয়ে দিয়েছে। কাকাবাবু সে কথা গ্রাহ্য করলেন না। এগিয়ে এসে খুব স্বাভাবিক গলায় বললেন, কিরে দেবলীনা, তোর কোনো ক্ষতি হয়নি তো? চম্পা বলল, তোমাদের এত সাহস, গাড়ি দিয়ে আমার রাস্তা আটকেছ? সরে যাও সবাই, সরে যাও, আমি এখন কটকে যাব। সন্তু বলল, কাকাবাবু, এই তো দেবলীনা, ও এরকমভাবে কথা বলছে কেন? দেবলীনা সন্তুর দিকে ফিরে প্রচণ্ড ধমক দিয়ে বলল, চুপ, কথা বলতে বারণ করেছি না? এবার তোর গলা আটকে যাবে। কাকাবাবু হাত তুলে সবাইকে চুপ করে শান্ত গলায় বললেন, তুমি কে, চম্পা না দেবলীনা? চম্পা বলল, আমি রাজকুমারী চম্পা, রাজা রণদুর্মভ ভঞ্জদেওর মেয়ে। তোমরা এলেবেলে লোক, আমার রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছো কেন? সন্তু বলল, এই, তুই কাকাবাবুর সঙ্গে ওরকমভাবে কথা বলছিস কেন রে? দেবলীনা এবার দু হাতের আঙুলগুলো ছাড়িয়ে বলল, চোখ গেলে দেব, চোখ গেলে দেব। কাকাবাবু সন্তুকে থামতে ইশারা করে এবার চম্পাকে বললেন, তুমি যদি চম্পা হও তাহলে দেবলীনা কোথায় গেল? আমরা দেবলীনাকে খুঁজতে এসেছি। চম্পা এবার হা হা করে হেসে উঠল। হাসির দমকে দুলতে লাগলো তার শরীর। গুরুদেবের আশ্রমের দরজাটা ঠেলে খুলে ঢুকলেন কাকাবাবু। ভেতরে মশাল জ্বলছে। বাঘছালটার ওপরে গুটিসুটি মেরে শুয়ে আছেন গুরুদেব। তার সবেমাত্র তন্দ্রা এসেছে, তিনি এখনো ঘুমননি। কাকাবাবুর পায়ের শব্দ পেয়ে তিনি চোখ না খুলেই বললেন, ওরে ঝুমরু, এবারে মশালটা নিভিয়ে দিয়ে যা। কাকাবাবু বললেন, ঝুমরু এখানে নেই। আমার নাম রাজা রায়চৌধুরী, সন্ন্যাসী ঠাকুর, আপনার সঙ্গে দু একটা কথা বলতে এলাম। গুরুদেব তাড়াতাড়ি উঠে পড়লেন। কাকাবাবু ক্রাচ দুটো দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে হাঁটু গেড়ে বসলেন গুরুদেবের সামনে। গুরুদেব বললেন, তুই আবার এসেছিস এখানে? তুই কি এবারে মরতে চাস? কাকাবাবু বললেন, না সন্ন্যাসী বাবা, আমার মরার জন্য তাড়াহুড়ো কিচ্ছু নেই।
কোনো এক সময় মরলেই হবে। এখন আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। গুরুদেব এক হাত উঁচু করে বললেন, তুই যা, তুই যা, তুই সব কিছু ভুলে যা, ভুলে যা, ভুলে যা। কাকাবাবুও একটা হাত উঁচু করে বললেন, আমি যাব না, আমি যাব না। তুমি সন্ন্যাসী, আমার সব প্রশ্নের উত্তর দেবে, উত্তর দেবে। দুজনেই হাত তুলে পরস্পরের চোখের দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ। দুজনেই সম্পূর্ণ মনের জোর নিয়ে এসেছেন চোখে, কেউ কাউকে টলাতে পারলেন না। একসময় গুরুদেব বললেন, তুমি কি করতে চাইছো আমি তা বুঝেছি। শোনো বৎস, দুনিয়ায় কারো এমন শক্তি নেই যা আমাকে সম্মোহিত করতে পারে। কাকাবাবু হেসে বললেন, আপনিও আজ আমাকে সম্মোহিত করতে পারেননি সাধু বাবা। কাল রাত্রে আপনি এমনভাবে আমার সামনে এসে হাজির হলেন যে আমি তৈরি হবার সুযোগ পাইনি। গুরুদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখন খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আমি চম্পাকে জাগাবার জন্য বহু পরিশ্রম করেছি, নিজের আয়ু ক্ষয় করেছি। আমি এখন দুর্বল হয়ে আছি, নইলে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে আমার কয়েক মুহূর্তের বেশি লাগতো না। তা বলে তুমি আমাকে অবশ করতে পারবে না। তোমাকে আমি কিছুই বলবো না, তুমি দূর হয়ে যাও। ইচ্ছে হয়তো পুলিশের কাছে যাও। কাকাবাবু বিদ্রূপের সঙ্গে বললেন, আপনি হঠাৎ পুলিশের কথা বললেন কেন? তার মানে আপনি কিছু অন্যায় করেছেন এবং তা স্বীকার করছেন। আপনি সাধু বেশি এক পাপী। গুরুদেব জ্বলে উঠে বললেন, অন্যায়? তুমি নিমক হারাম, অকৃতজ্ঞ। এবার কাকাবাবুর অবাক হবার পালা। তিনি বললেন, আমি নিমক হারাম? আমি অকৃতজ্ঞ? কার কাছে অকৃতজ্ঞ? আপনার কাছে? কাল রাতে জঙ্গলের মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। আমার চোখের দিকে তাকিয়ে 20 মুহূর্ত স্থির থাকতে পারোনি। সেই অবস্থায় যদি আমি তোমাকে ফেলে রেখে দিতাম, তোমাকে শেয়াল কুকুরের ঠুকরে খেয়ে নিত। আমি মনোজকে বুঝিয়ে দুজনে ধরাধরি করে তোমাকে জঙ্গল থেকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে এসেছিলাম। কাল ওই জঙ্গলে হায়নার ডাক শোনা গিয়েছিল। আমি না বাঁচিয়ে রাখলে তুমি এখন কোথায় থাকতে? আপনারাই আমাকে বিছানায় শুইয়ে দিয়ে এসেছেন তাহলে। ধন্যবাদ। তাহলে বোঝা যাচ্ছে আপনি মানুষ খুন করেন না। আমি মানুষকে মারি না, আমি মানুষকে বাঁচাই। আমি চম্পাকে বাঁচিয়ে তুলেছি। 15 বছর বাদে চম্পার দেহ যখন শুধু একটা কঙ্কাল ছাড়া কিছুই নয়। চম্পা অন্য ঘরে জন্মেছে, আমার টানে সে আবার এখানে চলে এসেছে। সে আসতই। আমি সেই মেয়েটির শরীরে চম্পার আত্মাকে ঢুকিয়ে দিয়েছি। এখন সেই চম্পা। একটি মেয়ের সঙ্গে আরেকটি মেয়ের চেহারার মিল একটা নিছক আকস্মিক ব্যাপার। একজন মরে গিয়েছে অনেক দিন আগে, আর একজন বেঁচে আছে। দুজন মিলে এক কী করে হতে পারে? অসম্ভব। মূর্খ, তুমি কিচ্ছু জানো না। 2 পাতা ইংরেজি পড়ে তোমরা সব জানতা হয়ে যাও। তবে শোনো সব ঘটনা। ছোট রানীর ভাইয়ের সাঙ্গপাঙ্গরা এক রাত্রে বীভৎসভাবে খুন করেছিল চম্পাকে। ওই বাড়ির রাজাদের আর কারো মেয়ে ছিল না, চম্পা একমাত্র মেয়ে। ওই বয়সে আমার প্রতি চম্পার বড় বেশি ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। আমি তার মৃত্যু সহ্য করতে পারিনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম তাকে বাঁচিয়ে তুলবই। তার দেহটা নিয়ে গিয়ে রেখে দিলাম সুড়ঙ্গের মধ্যে গোপন করে। বহুকাল ওই সুড়ঙ্গের পথ বন্ধ। বড় রাজা আর আমি ছাড়া ওই সুড়ঙ্গের কথা কারও জানা ছিল না। সেখানে বসে আমি দিনের পর দিন সব সাধনা করেছি, আমার সর্বশক্তি প্রয়োগ করেছি। আমি এখন চম্পাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি জানতাম চম্পা একদিন অন্য ঘরে জন্ম নেবেই। আমার টানে সে ঠিকই ছুটে আসবে। সে এসেছে কি না, আমার প্রতিজ্ঞা সার্থক হয়েছে কি না বলো, অস্বীকার করতে পারবে? যে এসেছে সে চম্পা নয়, সে দেবলীনা। সে বাবার সঙ্গে এখানে বেড়াতে এসেছিল। তার চেহারার সঙ্গে চম্পার চেহারার খানিকটা সাদৃশ্য দেখিয়ে ওখানকার লোক আপনাকে খবর দিয়েছে। তারপর আপনি ওই দেবলীনা নামের মেয়েটিকে সম্মোহিত করেছেন। প্রথমবারে দেবলীনাকে ধরে নিয়ে গেলেন না কেন? দ্বিতীয়বার সে আমার সঙ্গে নাও আসতে পারত। ধরে নিয়ে আসবো কেন? তাকে নিজের থেকে আসতে হবে। ওই মেয়েটিকে তো কেউ জোর করে ধরে আনেনি। সে আগের জন্মের চম্পা, তাই সে নিজের থেকে আমার কাছে এসেছে। প্রথমবার সে ফিরে গিয়েও আমি নিশ্চিত জানতাম সে তাই আসবেই, তাকে আসতে হবেই। সাধু বাবা, আমার মতে এটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই না। আমি দেবলীনাকে নিয়ে এসেছি আবার। আমি তাকে ফিরিয়েও নিয়ে যাব। তুমি পারবে না। সে এখন পুরোপুরি চম্পা। সে চিনতেই পারবে না তোমাকে।
আমাকে আর তার বাবাকে ছাড়া সে কাউকেই মানবে না। চম্পার বাবা মেজ রাজা একা একা থাকেন। শুনেছি তিনি অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছেন। তার ছেলে মেয়ে নেই। একটি মেয়েকে চম্পা সাজিয়ে তার কাছে পাঠালে তিনি হয়তো তাকেই আঁকড়ে ধরবেন। তারপর সেই বৃদ্ধ রাজার টাকা পয়সা সম্পত্তি সব ওই মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে আপনারাই গ্রাস করবেন। এই তো মতলব। গুরুদেব এবার ঝুঁকে এসে কাকাবাবুর নাকটা চেপে ধরে ক্রুদ্ধ স্বরে বললেন, তুই এই কথা বললি? তোর এত বড় সাহস? আমি সর্বত্যাগী সন্ন্যাসী। টাকা পয়সা ছুঁই না, কোনো কিছু সঞ্চয় করি না। লোকেরা ফল মিষ্টি দিয়ে গেলে খাই, যেদিন দেয় না সেদিন কিচ্ছুই আহার করি না। তুই আমাকে বললি লোভী, আমি তোকে আজ শাস্তি দেবই। বৃদ্ধের আঙুলগুলো লোহার মতন শক্ত। এত জোরে নাক টিপে ধরেছেন যে কাকাবাবু সহজে ছাড়াতে পারলেন না। বাধ্য হয়ে তিনি বৃদ্ধের ঘাড়ে বাঁ হাত দিয়ে জোরে এক কোপ মারলেন। একটা কাতর শব্দ করে বৃদ্ধ হাত আলগা করে নিল। কাকাবাবু একটু সরে গিয়ে বললেন, আমার পা খোঁড়া তো, সেই জন্যই হাতে জোর বেশি। আপনি শারীরিক শক্তিতে আমার সঙ্গে পারবেন না। আমাকে সম্মোহন করেও বশ করতে পারেননি। বরং আমি আপনাকে যা খুশি শাস্তি দিতে পারি। গুলি করে আপনার ভবলীলা সাঙ্গ করে দিতে পারি। মন দিয়ে আমার কথা শুনুন। গুরুদেব বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন কাকাবাবুর দিকে। কাকাবাবু আবার বললেন, আবার একটা ব্যাপার বোঝা যাচ্ছে, আপনি মানুষ খুন করেন না। আপনি আমাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় ফেলে রাখেননি, বাঁচিয়েছেন। এটা বুঝলাম যে আপনার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, কিন্তু আপনার চেলাদের সেই লোভ থাকতে পারে। সে ঠিক আছে, আপনার আহ্লাদের ধরে গোদের প্যারা হবে। তবে আপনিও একটা গভীর অন্যায় করেছেন। রাজার মেয়ে চম্পাকে বাঁচাবার জন্য একজনের মেয়েকে কেড়ে নিয়েছেন। চম্পা না হয় বেঁচে উঠল, কিন্তু শৈবাল দত্তের মেয়ে দেবলীনা কোথায় গেল? গুরুদেব বললেন, পৃথিবীতে কত মেয়ে জন্মায়, কত মেয়ে হারিয়ে যায়, আর আমি কি জানি? সেজন্য আমার কোনো দায়িত্ব নেই। আমার চম্পা ফিরে এসেছে, আমি তাকে পূর্বস্মৃতি ফিরিয়ে দিয়েছি। আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। সাধু বাবা, রাজার কাছে তার মেয়ে যেমন প্রিয়, একজন সাধারণ মানুষের কাছেও তার মেয়ে ঠিক তেমনই প্রিয়। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে অন্য একজন বাবাকে ফেরত দিলেন, এ কী রকম কথা? এটা ঘোর অন্যায় নয়? তোমার ন্যায় অন্যায় তোমার কাছেই থাক। আমি জানি চম্পাই আবার জন্মেছে। ও যারই মেয়ে হোক, ও আবার পুরোপুরি চম্পা হয়ে গিয়েছে। আমি তাকে মন্ত্র দিয়েছি, পৃথিবীর আর কোনো শক্তি নেই ওই মেয়ের দেহ থেকে চম্পাকে বার করে আনতে পারে। ও এরপর থেকে চম্পাই থেকে যাবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমার পুলিশ আদালত যেখানে ইচ্ছা ওকে নিয়ে যাও, ও বারবার নিজেকে চম্পাই বানাবে। চম্পার সব লক্ষণ ওর চেহারায় স্বভাবে ফুটতে থাকবে। কাকাবাবুর মুখ রেখে এবার হাসি ছড়িয়ে পড়ল। গুরুদেবের দাড়িতে হাত বুলিয়ে বললেন, সাধু বাবা, বৃদ্ধ হলেই যে মানুষের সম্পর্কে জানা যায় তা ঠিক নয়। সম্মোহনের শক্তি সারা জীবন তো দূরের কথা, একদিন দুদিনের বেশি থাকে না। চম্পা হারিয়ে গেছে। গুরুদেব বললেন, তুমি ছাই জানো। ও মেয়েকে তুমি যত খুশি ডাক্তার বদ্যি দেখাও, ও চম্পাই থাকবে। চম্পার কোনো দিনও হারিয়ে যাবে না। কাকাবাবু গলা তুলে বললেন, দেবলীনা, দেবলীনা, একবার ভেতরে আয় তো। সঙ্গে সঙ্গে দেবলীনা এসে ভেতরে ঢুকলো। তাকে দেখে আবকন্তিত গলায় গুরুদেব বলে উঠলেন, এই যে মা চম্পা, তুই এসেছিস? আয় মা, আমার পাশে বস। দেবলীনা মুচকি হেসে বলল, গুরুদেব, আমি চম্পা নই। আপনার ঘর থেকে বেরোবার সময় একবার যে আমি আচার খেয়ে পড়লাম, তখনই আমার জ্ঞান ফিরে এসেছে। আমি বুঝতে পারলাম আপনারা আমাকে চম্পা সাজাচ্ছেন। আমি কিন্তু তখন আর আপনাদের বুঝতে দেইনি, আমি সব জেনে গিয়েছি। অভিনয় করতে লাগলাম। চম্পার অভিনয় করে আমি মনোজবাবুকে ভয় দেখিয়েছি, কাকাবাবু সন্তুদেরও ঠকিয়ে দিয়েছি। কাকাবাবু, আমি কেমন অভিনয় করেছি বলুন তো? কাকাবাবু হাসতে হাসতে বললেন, একেবারে পাকা অভিনেত্রী। প্রথমটায় আমিও বুঝতে পারিনি। গুরুদেবের কপাল চমকে গিয়েছে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, তুই চম্পা নস? এই লোকটা তোকে। চম্পা, চম্পা, ফিরে আয় মা। কাকাবাবু একটা হাত গুরুদেবের চোখের সামনে ধরে দেবলীনাকে আড়াল করে বললেন, আমি আবার ওকে সম্মোহিত করবার সুযোগ আপনাকে দেব না। তাতে কোনো লাভ হবে না। আমার কাছে পিস্তল আছে, তার শব্দ করলে এক মুহূর্তে ওর ঘোর কেটে যাবে।
আপনি বরং ওকে আশীর্বাদ করুন। গুরুদেব আবার জিজ্ঞেস করলেন, তুই সত্যি চম্পানোস? দেবলীনা বলল, না গুরুদেব, আমি কলকাতায় থাকি, দেবলীনা দত্ত। আমার বাবার নাম শৈবাল দত্ত। কাকাবাবু বললেন, যারা মরে যায় তারা আর ফিরে আসে না, যারা বেঁচে থাকে তাদেরই ভালোবাসতে হয়, স্নেহ প্রেম দিতে হয়। সাধু বাবা, আপনি ভালো মন নিয়ে ওকে আশীর্বাদ করুন। গুরুদেবের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তিনি কম্পিত ডান হাতখানা তুলে দেবনীলার মাথায় রেখে বললেন, সুখী হও মা, চিরায়ুস্মতি হও। তারপরে গুরুদেব অজ্ঞান হয়ে ঢলে পড়লেন। কাকাবাবু উঠে দাঁড়িয়ে একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, যাক দেবলীনা, তুই সাধুর মাথায় একটু জল ছিটিয়ে দে। বুড়ো মানুষ, এতটা মনের চাপ সহ্য করতে পারেনি। একটু সেবা কর, একটু বাদেই জ্ঞান ফিরে আসবে। বাইরে বেরিয়ে এলেন কাকাবাবু। সন্তু, জোজো, দ্বারকেশ্বর সেখানে দাঁড়িয়ে আছে উদ্গ্রীব হয়ে। কাকাবাবু তাদের বললেন, সব কিছু ঠিক হয়ে গিয়েছে, মনোজ পালিয়েছে, ওকে ঠিক ধরা যাবে। এই সাধু বাবাকে আর এখান থেকে টানা হেঁচড়া করার কোনো দরকার নেই। দ্বারকেশ্বর বলল, হ্যাঁ, ওকে আর শাস্তি দেবেন না, বুড়ো মানুষ, কতদিনই বা আর বাঁচবেন। কাকাবাবু সামনের দিকে তাকালেন। সুন্দর জ্যোৎস্না উঠেছে আজ, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে জঙ্গল, পাশে ঝর্ণাটা নেমে গিয়েছে একটা রূপোর মতন। কাকাবাবু আপন মনে বললেন, এখানে বেড়াতে এসে এ পর্যন্ত কিছুই দেখা হলো না, ভালো করে এবার দেখতে হবে। তারপর তিনি সন্তুর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সন্তু, তোরা দুজনে এখানে হঠাৎ চলে এলি যে? তুই বললি কি দরকারি কথা আছে না? কি কথা? সন্তু বলল, কাল রাত্রিরে দিল্লি থেকে নরেন্দ্র ভার্মার স্ত্রী ফোন করেছিলেন, খুবই কান্নাকাটি করেছিলেন মহিলা। কেন, কি হয়েছে? নরেন্দ্র ভার্মার 4 দিন হলো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফেরার পথেই তাকে ধরে নিয়ে গিয়েছে, কোনো সন্ধান নেই। ওর স্ত্রী বললেন, আপনাকে একবার দিল্লি যেতেই হবে, আপনি না গেলে উনি ভরসা পাচ্ছেন না। কাকাবাবু ক্লান্তি ও বিরক্তি মিশিয়ে বললেন, আবার দিল্লি? আমার কি কিছুতেই ছুটি পাবার উপায় নেই রে সন্তু? এখান থেকে 2-4 দিন নিশ্চিন্তে বিশ্রাম করব ভেবেছিলাম। এদিকে গিয়ে কাকাবাবু ঝর্ণাটার পাশে বসে পড়লেন। আঁচলা করে জল তুলে মুখে ছেটাতে ছেটাতে বললেন, আহ,